যতনা রাখিলাম যাতনা। 3 অম্বরে মেঘ নেই, সাদা ঝকঝকে আকাশ, সূর্যের ঝলমলে আলো, চারপাশটি সুন্দর ভীষণ। তুহিন দাঁড়িয়ে আছে তার জানালার কাছটাতে। জানালায় হেলান দিয়ে হাত দুটো নিজের বুকে আড়াআড়ি ভাবে রেখে। তার সামনেই দাঁড়ানো নীরু, হাসি খুশি নিরুপমা, সৌন্দর্যের ঝলমলানিতে মুখরিত সেই নারী। নীরু হাসি মুখেই বলল, আমাকে দেখে তুমি বেশ বিরক্তই হলে বুঝি? তুহিন সোজাসুজি তাকালো না নীরুর দিকে। আজকাল নীরুর চোখের সাথে চোখ মেলাতে তার ভীষণ লজ্জা করে। তাই অন্য দিকটাতেই তাকিয়ে জবাব দিল, তোমার সাথে কি আমার কোনো শত্রুতা আছে যে বিরক্ত হব? তা অবশ্য নেই, কিন্তু তবুও তোমার মুখ চোখ শুকনো লাগছে তো তাই। মাত্র ঘুমুতে নিচ্ছিলাম তো তাই হয়তো এমনটা লাগছে। তোমার ঘরদোর অবস্থা এমন কেন? এতটা এলোমেলো যে? তুহিন নরম হেসে উত্তরে বলল, আমার ঘর গুছিয়ে রাখার মানুষ আজ অন্য কারো ঘর গুছানোর দায়িত্ব নিয়েছে তো সেজন্য। তুহিনের কথায় মোটেও ভড়কালো না নীরু, বরং বেশ স্বাভাবিকভাবেই বলল, তোমার ঘর গুছানোর জন্য কেউ না কেউ ঠিক তৈরি আছে তুহিন। চিন্তা করো না, আর গুছানোর দরকার নেই নীরু। অগোছালোতেই আজকাল আমার অভ্যেস হয়ে গেছে। তাই বললে হয় নাকি তুহিন? এ জীবনকে সবসময় সুযোগ দিতে হয়। ঠিক ততদিন অবধি সুযোগ দিতে হয় যতদিন অবধি না জীবন সঠিক দিশে খুঁজে পায়। তুহিনের বোধ হয় এই ব্যাপারে কথা বলার আর আগ্রহ জাগল না। তাই কথা ঘুরিয়ে অন্য দিকে নিয়ে গেল। দাঁড়াও, তোমাকে তো চা দিতেই বলা হলো না। মাকে বলে আসি তোমার জন্য চা বসাতে। না না তুহিন, চা খাবো না। কিন্তু তোমার তো চা পছন্দ ছিল। হ্যাঁ তুহিন, ছিল। সেটা অতীত। এখন আর খাচ্ছি না। ও সব পছন্দেরই পথ বদলে ফেলেছ? প্রশ্ন করেই হাসল তুহিন। সেই হাসিটা জমে উঠল ঠোঁটের এক কোণে। চোখে মুখে ছড়িয়ে পড়ল না সেই হাসি। সবার সব পছন্দ একরকম থাকে না তুহিন। পছন্দ বদলায়, প্রায়োরিটি বদলায়। এতে খারাপ কিছু নেই। কথায় আছে, মানুষের মন আর আকাশের রং এক। দুটোই ক্ষণে ক্ষণে বদলায়। যদি তোমার মনটা না বদলাতো কতই না ভালো হতো। কথাটি খুব ধীরেই বলল তুহিন। তবুও নীরুর কান অবধি ঠিক পৌঁছালো। কিন্তু নীরু এমন ভাব করল যেন সে কথাটি শুনেইনি। নীরু এবার নড়েচড়ে দাঁড়ালো। বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল, আমার তোমার সাথে দরকারি কথা ছিল তুহিন। কি কথা? তুহিনের প্রশ্নাত্মক দৃষ্টি। নীরু কিছুটা সময় নিল। ভেতর ভেতর হয়তো গুছিয়ে নিল কথাগুলো। এরপর ফুস করে শ্বাস ফেলে তুহিনের দিকে পূর্ণদৃষ্টিতে তাকিয়ে বলল, দেখো তুহিন, আমি বিশ্বাস করি যে এই জীবন কারো জন্য থেমে যাওয়ার নয়। এই জীবন গতিশীল, সময় পরিবর্তনশীল। আজ যা আমার কাল তা অন্য কারো। এটাই নিয়ম। কিন্তু তুমি যদি সেই শোকে খাওয়া দাওয়া বন্ধ করে দাও, জীবনের সকল আনন্দ মাটি করে পথ ধরো বিষাদের, তাহলে তা অত্যন্ত কাপুরুষের মতো কাজ হবে। কারো জন্যই জীবন থামিয়ে দিতে নেই। এই যে দেখো, আমি ঠিক যেই মুহূর্তে অনুভব করেছিলাম তোমার ভেতর নিজের অস্তিত্ব কমে আসছে, ঠিক সেই মুহূর্তে আমি পথ বদলে নিলাম। আমার গতিশীল জীবনকে গতিশীল রাখলাম। কারণ এই জীবন কারো জন্য থামিয়ে দেওয়ার নয়। তোমার উচিত এগিয়ে যাওয়া। না হয় আজ থেকে 5 বছর পর গিয়ে তোমার আফসোস হবে। মনে হবে, ইস, কেন যে তখন জীবনটাকে থামিয়ে দিয়েছিলাম। আমি হয়তো প্রেমিকা হিসেবে তোমার জীবনে চিরস্থায়ী হইনি, কিন্তু আমি বন্ধু হিসেবে সবসময় তোমার পাশে থাকব। আর আমি বন্ধু হয়েই চাইব তুমি এগিয়ে যাও। তুহিনের এগিয়ে যাওয়ার পথে নিরুপমার স্মৃতি যেন বাধা না হয়। তুমি আমাকে বুঝাতেই এসেছো, তাই না? নিজে এগিয়ে গিয়েছো বলে আমাকেও এগিয়ে যাওয়ার কথা বলতে এসেছো? সত্যি বলতে তুহিন, আমাকে যেদিন বাবা বললেন আমাদের হাসবেন্ডের সাথে দেখা করার কথা, আমি তোমার পাওয়া কষ্টগুলোর জন্য মান করেই দেখা করতে গেলাম। দেখা করে বুঝলাম ও না গুছিয়ে ভালোবাসতে জানে না তোমার মতন। তবে খুব যত্ন করতে জানে। আর যে আমাকে কোনো সম্পর্ক ছাড়াই এতটা যত্ন করেছে, সে আমাকে পেলে কতটা যত্ন করবে সেটা দেখার লোভ আমি ছাড়তে পারলাম না। এবং আমি মন খুলে বলতে পারি, আমি ভালো আছি। হ্যাঁ, তোমাকে এত সহজে ভুলে হয়তো যেতে পারবো না। বছরের পর বছর লাগিয়ে যে মায়ার জন্ম, সেই মায়া কাটাতেও যে বছর লাগবে। কিন্তু মনের এক পাশটাতে আমার স্বামী মানুষটা যত্ন করেই জায়গা করে নিয়েছে। খুব চুপটি করে সে আমার মনের গভীরে চলে গিয়েছে। তাই আমি চাই তুমিও মুভ অন করো তুহিন। আমি তোমার সুখী জীবন দেখতে চাই। আমাকে ক্ষমা করো নীরু। আমি ভালোবেসেছিলাম, কিন্তু তোমার মতন এত ভালো হতে পারিনি কখনো। সত্যিই আমি তোমাকে ডিজার্ভ করি না। এজন্য ভাগ্য আমাদের আলাদা করেছে। তুমি সুখী হও। আমি মন থেকে চাই তুমি সুখী হও। নীরু হাসল। তুহিনের টেবিলে একটি লাল গোলাপ রাখল নীরবে। সাথে ছোট একটি চিরকুট।
এরপর প্রস্থান নিল বিনা বাক্যে। যেমন করে তার বিচ্ছেদ ছিল চির নির্বাক তেমন করেই। নীরু বেরিয়ে যেতেই তুহিন সেই চিরকুটটা তুলে নিল। খুলতেই নীরুর লিখা লাইনগুলো ভেসে উঠল। আমি আর আমার হাজবেন্ড টেকনাফ চলে যাচ্ছি। আমি একবার বলেছিলাম টেকনাফ আমার পছন্দ। পাগলটা যেন অফিসে ট্রান্সফারের আবেদন করে ফেলেছিল আমাকে না জানিয়ে। পরশুদিন হুট করে বলছে ওর টেকনাফ বদলি হয়েছে। আমি প্রচণ্ড অবাক হতেই বলল, আমি টেকনাফ ভালোবাসি তাই ও সেখানেই আমাকে রাখবে। এমন পাগলও হয় বলো? তাই আজ চলে যাচ্ছি। শেষবার দেখা করে গেলাম। তুমি খয়েরি শাড়িতে দেখতে চেয়েছিলে আমাকে। কথা ছিল আমাদের বিয়ের পর আমি শাড়িটা পরে দেখাবো। কিন্তু সেটা তো আর হলো না, তাই আজ তোমার ইচ্ছে পূরণ করে গেলাম। মনে আছে তুহিন একদিন গোলাপ কিনে দিতে বলায় তুমি বিরক্ত হয়েছিলে? আজ আমাদের বিচ্ছেদের শেষবেলায় আমি স্মৃতি হিসেবে গোলাপ দিয়ে গেলাম। ভালো থেকো তুহিন। তুমি ভালো আছো জানলে আমার জীবনে সুখ পরিপূর্ণ হবে। ব্যাস, চিরকুটটি শেষ। তুহিনের চোখের জল ফোটায় ফোটায় গড়িয়ে পড়ল চিরকুটটাতে। সে গোলাপটাকে মুঠোয় আঁকড়ে ধরল। তার ভালোবাসার শেষ সম্বল, তার বিচ্ছেদের স্মৃতি। নীরুদের গাড়ি চলতে শুরু করল। নীরু তুহিনের জানালার দিকে তাকিয়ে রইল কেবল। তুহিন উকি দিবে না জেনেও তার তাকিয়ে থাকা এবং নীরুকে অবাক করে দিয়ে তুহিন উকি দিল জানালা দিয়ে। হাসিমুখে ইশারায় বেস্ট অফ লাক জানালো। তাদের শেষ দেখাটুকু তারা শেষ অবধি মধুর করে তুলল। এই ছলাকলার দুনিয়ায় এমন ভালোবাসাময় বিচ্ছেদ বুঝি আর কখনো হয়নি। এই শহরের বুকে এই প্রথম এবং শেষই বোধ হয় বিচ্ছেদের রঙিন দৃশ্য লেখা হলো। নীরুর চোখের কোণ ঘেঁষে এক বিন্দু জল গড়িয়ে পড়তেই একটি বলিষ্ঠ হাত সেই জল মুছে দিল। বুকের ভেতর আগলে নিল নীরুকে। কে বলেছে এ দুনিয়ায় মানুষ একটি ভরসাস্থল পায় না? একটি বুক পায় না লুকিয়ে কান্না করার জন্য? এই যে নীরু পেয়েছে একটি উষ্ণ প্রেমের বুক। চিত্রা বাড়ি ফিরল ঠিক সন্ধে বেলা। বাড়ি ভর্তি তখন অন্যরকম মহল। ড্রয়িং রুমে হরেক রকম মানুষদের দেখা যাচ্ছে যাদের সে চেনে না। ছোট আপা সেখানটাতে বসে আছে বেশ পরিপাটি হয়ে। চিত্রার মা মুনিয়া বেগম মেয়েকে দেখেই এগিয়ে এলেন। আতঙ্কিত মুখ চোখ নিয়ে বললেন, কিরে তোর মাথায় কি হয়েছে? এমন ব্যান্ডেজ কেন? চিত্রা মাকে মিথ্যে বলল গুছিয়ে, আসলে রিকশা থেকে পড়ে গিয়েছিলাম আম্মু। এজন্য একটু ব্যথা পেয়েছি। এটা একটু ব্যথা? তোর যে মুখ চোখ ফুলে গেছে মা, ভালো ব্যথাই তো পেয়েছিস। কোনো ব্যথাই পাইনি আম্মু। বাড়িতে কারা এসেছেন? এত মানুষ। মেয়ের কথাতেও মায়ের মন শান্ত হলো না। তবুও বাড়িতে একটি শুভ কথাবার্তা চলছে বিধায় তিনি সবাইকে বিচলিত করবেন না বলে ধীর গতিতে বললেন, তোর ওহি আপার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। তোর ওহি আপারই পছন্দ। চিত্রা অবাক হলো। ওহি আপা যখন শহর ছেড়ে যাচ্ছিলেন তখন কোনো একটা মানুষের কথা বলে কেঁদেছিল না? তবে কি এই সে মানুষ? খুশিতে চিত্রার চোখ চকচক করে উঠল। উৎফুল্ল ভরা কণ্ঠে বলল, ওয়াও, ওহি আপার বিয়ে? উফ আম্মু, কি দারুণ খবর শুনালে গো, কতদিন পর বাড়িতে একটা সুখের ঘটনা ঘটবে। মুনিয়া বেগমের মুখে চিন্তার ছাপ ছড়িয়ে গিয়েছেন। তিনি মেয়েকে আড়ালে ঘরে নিয়ে যেতে যেতে বললেন, বিয়ের কথা পরেও হবে, এখন ঘরে চল তো দেখি। আর কোথাও কি ব্যথা পেয়েছিস মা? মায়ের চিন্তা দেখে হাসল চিত্রা। মায়ের কাঁধে মাথা রেখে হাঁটতে হাঁটতে বলল, না আম্মু, এত চিন্তা করো না তো। আমি ঠিক আছি, কেবল একটু ক্লান্ত লাগছে। মুনিয়া বেগমের মায়ের মনে দুশ্চিন্তা জেঁকে বসল। তার ছেলে মেয়েগুলোর উপর কিসের নজর লেগেছে কে জানে? এত খারাপ যাচ্ছে ওদের সময়টা। ড্রয়িং রুম জুড়ে গাম্ভীর্যতা ছেয়ে আছে। নওশাদের বাবা বেশ ভদ্রলোক। উনি বেশ আন্তরিকতার সঙ্গেই বললেন, ছেলেমেয়েদের যেহেতু দুজনের প্রতি দুজনের প্রীতি, সেহেতু আমরা আর কি বলবো। আপনারা একটা ডেট ফিক্সড করুন, এরপর না হয় আমরা ওদের 4 হাত এক করে দিই। উপস্থিত সকলের ভেতর একটা চাপা আনন্দের গুঞ্জন। অহির বাবা আমজাদ সৌদাগর এর বিপরীতে বললেন, এভাবেই বললে তো হয় না। আমাদের পরিবার আছে, সবার আলাদা মতামত থাকতে পারে। বেশ রুক্ষ কণ্ঠেই তিনি কথাটা বললেন। আফজাল সৌদাগর ছোট ভাইয়ের আচরণে বেশ মনক্ষুণ্ণ করলেন। আমজাদ, আমাদের মেয়ের যেখানে মতো সেখানে আর কোনো কথা থাকে না। তুই আবার এগুলো বলিস কেন? বলতে তো হবে বড় ভাইজান। মেয়েকে তো আর যেখানে সেখানে ভাসিয়ে দিতে পারি না। এই কথাটি এবার বেশ বাজে দিকে ইঙ্গিত করল। ওহি নওশাদের পরিবারটির দিকে তাকালো। নেহাত ভদ্র সভ্য পরিবার বলে এখনো মুখের হাসিটুকু বজায় রেখেছেন। নওশাদের মা বললেন, তা তো ঠিকই। আপনারা তাহলে ভেবে জানাবেন, আমরা তারপর না হয় বিয়ের তারিখ ঠিক করব।
ওহি এতক্ষণ চুপ করে থাকলেও এখন মোটেও চুপ করে থাকেও না, বরং বেশ গম্ভীর কণ্ঠে বলল, আন্টি আর বড় আব্বু তোমরা বিয়ের ডেট ফিক্সড করো। আমার কোনো আপত্তি নেই। আর যদি সত্যিই কারো মতন নিতে হয় আমি আমার মায়ের মতামত জানতে চাইব। মেয়ের এহেন কথা যেন সপাটে চড় মারলেন আমজাদ সৌদাগরের গালে। ওহি কথাটা বলেই অবনী বেগমকে ডাকল। মা এখানেও আসো তো। অবনী বেগম দাঁড়িয়েছিলেন রান্নাঘরের দরজাটায়। সবটাই শুনছিলেন দাঁড়িয়ে। ওহি ডাকতেই তিনি থতমত খেলেন। এগিয়ে এলেন দ্রুত। উৎকণ্ঠিত গলায় বললেন, কিছু দরকার তোমার? ওহি উঠে এলো। অবনী বেগমের বাহু জড়িয়ে দাঁড়ালো মায়ের পাশটা। এরপর নৌশাদের বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, আমার জীবনে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি। তাই আমি একবার মাকে জিজ্ঞেস করতে চাই তার কোনো আপত্তি আছে কিনা। অবনী বেগমের চোখে জল এলো। যে মেয়েটার মা হয়ে উঠার জন্য তার কৈশোর উৎসর্গ করল আজ সে মেয়েটার মা হতে পেরে নিজেকে ধন্য মনে হলো এই জীবন তার সার্থক যেন। তিনি তৎক্ষণাৎ জবাব দিলেন, আমার মেয়ে যেটা খুশি আমি সেখানেই রাজি। ড্রয়িং রুম জুড়ে আনন্দের ঢেউ উঠে গেল। আমজাদ সৌদাগর আবার সেখানে আর থাকলেন না। এই অপমানের পর এখানে থাকাটা শোভনীয় নয় বটে। নৌশাদের বাবা আমজাদ সৌদাগরের চলে যাওয়া দেখে পিছু ডাকতে নিলেই ওহি বাধা দিল। ব্যস্ত কণ্ঠে বলল, কিছু ভালো মুহূর্তে সবাইকে রাখতে নেই এবং সবাইকে থাকতেও নেই। আপনারা নিজেদের মাঝে কথা সম্পন্ন করুন আঙ্কেল। নৌশাদ অহিকে চোখ দিয়ে আশ্বস্ত করল। যতই উপর উপর সে কঠিন কথা বলুক বাবার আচরণ যে তাকেও কষ্ট দিয়েছে তা আর কেউ না বুঝলেও নৌশাদ বুঝল ঠিক। তাই চোখ দিয়ে ভরসা দিল। বুঝালো এ দুনিয়ায় অহির একজন নৌশাদ আছে। আর চিন্তা নেই ওর। ড্রয়িং রুম জুড়ে আনন্দের বাজার বসেছে। অহির বিয়ে ঘিরেই সৌদাগর বাড়িতে যেন প্রাণ ফিরে এলো। কাকে আমন্ত্রণ করা হবে, কে কে আসবে, কখন কি হবে সব নিয়ে আলোচনা চলছে ড্রয়িং রুমে। আলোচনায় সবাইই উপস্থিত। আড্ডায় মশগুল বড় থেকে ছোট সকলে। আফজাল সৌদাগর এবং নুরুল সৌদাগর কোথায় কত টাকা লেনদেন হবে সে নিয়েও কথা বলছেন। ঠিক সেই সময় আমজাদ সৌদাগর ঘর থেকে বের হয়ে এলেন। হাসাহাসি কলরবে আমজাদ সৌদাগরের আগমন হলো একটি অসহ্য গ্রীষ্মের দুপুরের মতন। সবাই হুট করেই চুপ করে গেল। আফজাল সৌদাগর পরিস্থিতি হাতের নাগালে আনতে বললেন, আরে তুই ঘরে থেকেও এখানে আসিসনি কেন এতক্ষণ? আয় আয় এখানটাতে এসে বসো। তোর মেয়ের বিয়ের আলোচনা চলছে আর তুই কি না ঘরে বসে আছিস? আমজাদ সৌদাগর ভদ্রতার খাতিরে কৃত্রিম হাসলেনও না। কেমন চোখ মুখ কাট কাট করে বললেন, বড় ভাই অহির বিয়ের আলোচনা হচ্ছে, বিয়ে ঠিকও হয়ে গিয়েছে অথচ ওর মাকে একটাবার জানানো হয়নি। এটা খুব বাজে হচ্ছে। আমার মা জানে। তার থেকে অনুমতি তো নৌশাদদের সামনেই নেওয়া হলো। অহির তীক্ষ্ণ গলার স্বর, সরু চোখের দৃষ্টি। আমজাদ সৌদাগর মেয়ের কথায় অসন্তুষ্ট নিয়ে বললেন, তোমার জন্মদাত্রী মায়ের কথা বলছি। যার কাছে এতদিন থেকে এলে। উনার কোনো ভূমিকা নেই আমার এই জীবনে, তাই উনার জানা না জানা দিয়ে কিছু আসে যায় না। ওহি বেইমানের মতন কথা বলো না। এই 2.5টা বছর তুমি তার কাছে ছিলে। ড্রয়িং রুমে আমজাদ সৌদাগরের ভারিক্কি কণ্ঠটা প্রতিধ্বনিত হল। চমকে গেল সকলেই। এত জোরে ধমকে উঠে বড় বড় শ্বাস ফেললেন আমজাদ সৌদাগর। ওহি ভয় পেল না। তবে তার বিস্ময় কমছে না। নিজের বাবার প্রতি দিনে দিনে এত অভিযোগ জমেছে যে মাঝে মাঝে বাবাকে তার দুঃস্বপ্নের মতন উন্মাদ মনে হয়। চিৎকার করবেন না। আর বেইমান আমি নই আপনি। এতই যখন ওই আপনাকে ছেড়ে দেওয়া মহিলার প্রতি আপনার দরদ, তাহলে অবনী মাকে বিয়ে না করলেই পারতেন। যে ছেড়ে গেল তার প্রতি আপনার প্রেমে এক আনাও কমতি নেই। অথচ যে বছরের পর বছর আপনার সব অন্যায় অবিচার সহ্য করে থেকে গেল তার দিকে আপনার ফিরে তাকানোর সময়ও নেই। এতটা অকৃতজ্ঞ আপনি কিভাবে? আসলে আপনার সাথে থাকা যায় না। অবনী মা যে কেন রয়ে গিয়েছে? আমজাদ সৌদাগর উদ্ভ্রান্তের মতন মেয়ের দিকে তেড়ে আসতে নিলেই তাকে আটকালেন অবনী বেগম। হাত টেনে ধরলেন। কি করছেন, তেড়ে যাচ্ছেন কেন ওর দিকে? অবনী বেগমের এই ধরে আটকাতে চাওয়াটাই যেন কাল হলো। আমজাদ সৌদাগর মেয়েকে ধরতে না পেরে চড়টা বসালেন অবনী বেগমের গলায়। হুঙ্কার দিয়ে বললেন, তোর আস্পর্ধাতেই আজকেও এতটা বেড়েছে। নিজের বাপকে বলছে কিনা বাপের সাথে থাকা যায় না, এত বড় কথা? আনন্দের হাটে আমজাদ সৌদাগর যেন ভাটা এনে দিলেন। ওহি ছুটে গিয়ে অবনী বেগমকে টেনে নিল। সাথে মুনিয়া বেগম ও রোজা সৌদাগরও গেলেন। আফজাল সৌদাগর ও নুরুল ইসলাম হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেলেন। চেরিটা চুপটি করে চিত্রার বুকের পাশে লেপ্টে গেল। ওহি কাঁপছে রাগে, থরথর করে।
আফজাল সৌদাগর নিজের ভাইকে শাসিয়ে বললেন, আশ্চর্য আমজাদ, তুই ঘরভর্তি মানুষগুলোর সামনে ছোট বউয়ের গায়ে হাত তুললি কেন? আক্কেল জ্ঞান সব শেষ তোর? উনার আক্কেল কখনো ছিল বড় আব্বু? আমজাদ সৌদাগর দমে এলেন। হুট করে রাগটা এত মাথা চাড়া দিয়ে উঠল কিভাবে বুঝেই উঠতে পারলেন না। চিত্রা চেরিকে বুকের ভেতর জাপটে ধরেই বলল, ছোট মুখে একটা বড় কথা বলছি, কিছু মনে করো না তোমরা। কিন্তু ছোট আম্মু, আমার মনে হয় তোমার একবার পুলিশ স্টেশন যাওয়া উচিত। ছোট আব্বুর নামে একটা মামলা দেওয়া উচিত। এতক্ষণ যাই ঘটেছিল সবটুকু সহ্য সীমায় থাকলেও চিত্রার কথা যেন বিস্ফোরণ ঘটাল। ভ্যাবাচেকা খেয়ে গেল সকলে। নুরুল ইসলাম মেয়ের এমন আক্কেলগুরুম কথায় ধমকে উঠলেন, তুমি চুপ থাকো। এত বড় কথা কিভাবে বলছো তুমি? দিন দিন অভদ্র হচ্ছ। ওহি নুরুল ইসলামকে থামিয়ে বলল, চিত্রা ভুল কিছু তো বলেনি মেজো আব্বু। মায়ের উচিত এক্ষুনি আমার সাথে পুলিশ স্টেশন যাওয়া এবং মামলা করা উনার নামে। কি এক বিশৃঙ্খল অবস্থা! বিয়ের আমেজটা মুহূর্তেই থিতিয়ে গেল। আফজাল সৌদাগর বুদ্ধিমান লোক। সবটা নিয়ন্ত্রণে আনতে তিনি নিজের ভাইকে ধমকালেন। অবনী বেগম তখনও চুপ করেই দাঁড়িয়েছিলেন। একটি কথাও বললেন না। কি যেন ভেবেই গেলেন আপন মনে। পরিস্থিতি যখন হাতের নিয়ন্ত্রণে এলো তখন ওহি 7-5 না ঘুরিয়ে বেশ অকপটে বলল, বড় আব্বু, আমি চাই আমার পুরো বিয়ের অনুষ্ঠানটাতে যেন এই লোক উপস্থিত না থাকেন। উনি কোথায় যাবেন চলে যাক, অন্তত কটা দিন যেন এই বাড়িতে উনাকে না পাওয়া যায়। কথা শেষ করেই গটগট পায় জায়গাটা থেকে চলে গেল ওহি। তার পেছনে পেছনে চিত্রা ও চেরিও গেল। আফজাল সৌদাগর নানানভাবে ছোট ভাইকে ধিক্কার জানাতে লাগলেন। তমুর সুন্দর ঠোঁট জোড়ায় হাসি লেপ্টে আছে। বদন জুড়ে খেলা করছে অহেতুক সুখ, যে সুখের কারণ নেই নিশ্চয়। নেই হয়তো ঘরবাড়ি। চিত্রার সাথেই বাহার ভাইদের ছাদে বসা। বাহার ভাই গিয়েছেন গোসল করতে। তমুকে পরিয়ে সবে এসেছেন, তার পেছনে পেছনে মেয়েটা চলে আসছে মিনিট 10 যেতেই। এসেই কেবল ক্ষান্ত হয়নি, সুন্দর করে চিত্রাকে তার বাড়ি থেকে গিয়ে নিয়ে এসেছে। সে কথা বলবে চিত্রার সাথে। কয়েকদিনে মেয়েটা চিত্রার বেশ ভক্ত হয়ে গিয়েছে কিনা। বড়ইয়ের আচারটা মুখে পুরে নিয়ে স্বাদে চোখ মুখ বন্ধ করল চিত্রা। বেশ প্রশংসা করে তমসাকে বলল, আরে বাহ, তুমি তো দারুণ আচার বানাতে পারো। তমসা তখন বাহার ভাইয়ের ছাদের এদিক ওদিকে ঘুরছে চঞ্চল পায়। কৌতূহল নিয়ে এটা ওটা দেখছে নেড়েচেড়ে। চিত্রার প্রশংসায় সে চিত্রার দিকে তাকিয়ে বেশ সুন্দর করে হাসল। গুটি গুটি পায়ে চিত্রার কাছে এগিয়ে এসে উৎফুল্ল স্বরে বলল, সত্যি? হ্যাঁ একদম। থ্যাংক ইউ সো মাচ আপু। বলেই চিত্রার গলা জড়িয়ে ধরল মেয়েটা। চিত্রা মুচকি হেসে খানিকটা ধরল আগলে। এবার তমসা আয়েস করে চিত্রার সামনে বসল। প্রায় কিছুটা ফিসফিসিয়ে বলল, তুমি কত প্রশংসা করো আমার, কিন্তু স্যার একটুও করে না। চিত্রার মুখে নাড়ানো থেমে গেল। বুকের ভেতর জমাট বাঁধতে লাগলো দীর্ঘশ্বাসের স্তূপ। কিন্তু মুখে কৃত্রিম হাসিটুকু ঝুলিয়ে রাখতে ভুলল না। তমসা আবার বলল, জানো একদিন স্যারকে খিচুড়ি ও এই আচারটা খেতে দিয়েছিলাম, কিন্তু স্যার খেলেনি না। চিত্রা মনোযোগ সহকারে শুনল তমসার কথা। তমসা বলল, স্যার কেমন যেন মানুষের মন বুঝতে পারেন না। চিত্রা কৃত্রিম হাসিটুকু ঝুলিয়ে জবাব দিল, এমন হয়ই তমু। সব মানুষ কি আর এক রকম? তাই বলে একটুও বুঝবেন না যে একটা মেয়ে কেন তার জন্য এমন করছে? জবাবে কি বলা উচিত চিত্রা ভেবে পেল না। মনে মনে তার খুব খারাপ লাগছে। এই মেয়েটার মনে যেই ভালো লাগার বীজ, সেটা আর বাড়তে দেওয়া উচিত নয়। কিন্তু সে করবেটা কি, তার যে করার কিছু নেই। ঠিক তখনই ছাদে এলো বাহার ভাই। চুলগুলো ভেজা, টি শার্টও এবড়োখেবড়ো হয়ে আছে ইস্ত্রির অভাবে। ঘরে একটা মেয়ে মানুষ নেই। লোকটা কি আর একা হাতে সব সামলাতে পারে? বাহার ভাইকে দেখেই তমসার কানের পিঠে চুল গুজে নেওয়া মিটমিট করে হাসার ভঙ্গিমা যেন বেড়ে গেল। সবটাই সূক্ষ্ম দৃষ্টিতে অবলোকন করছিল চিত্রা। বাহার ভাইয়ের ভেজা চুলগুলো দেখে চিত্রাই সর্বপ্রথম বলল, চুলগুলো মুছেননি যে? পানি পড়ছে তো চুল গড়িয়ে। লোকটা জবাবে বলল, পড়ুক। পানির ধর্ম যেখানে সেখানে গড়িয়ে পড়া সে তো পড়বেই। চিত্রা অপর বাক্য বলার আগেই তমসা উঠে ছাদের কোণা থেকে তারের উপর ছড়ানো সবুজ গামছাটা নিয়ে এলো। চপল পায়ে এগিয়ে গেল বাহার ভাইয়ের দিকে। হাতটা এগিয়ে দিতে দিতে বলল, দেন স্যার, আমি মুছিয়ে দিই। বাহার ভাই সঙ্গে সঙ্গে সরিয়ে নিলেন নিজের মাথাটা। এক পা পেছনেও গেলেন বোধ হয়। শ্যামলাটে পুরুষটির চোখে একটু রাগের আভাস পাওয়া গেল। চিত্রা জানে এখন একটু বিকৃত পরিস্থিতি হতে পারে, তাই সে পরিবেশের মোড় ঘুরাতে বলল,
আপনার জন্য কাঁকড়ার ঝোল আর ভাত নিয়ে এসেছি। টেবিলে ঢাকা দেওয়া আছে, গিয়ে খেয়ে নিন। বাহার ভাই যেন শুনলেন না চিত্রার কথাটা। তিনি তমসার দিকেই গম্ভীর দৃষ্টি রেখে বললেন, তোমার চিত্রার সাথে দেখা করার জন্য মন টানছিল, তাই তুমি এসেছো এবং দেখা করেছ। তাহলে এখনো এখানে কি? বরাবরের মতনই লোকটার রুক্ষ গলার স্বর, কঠিন আচরণ। চিত্রার তমসার ফ্যাকাশে হয়ে আসা মুখটার দিকে তাকিয়ে মায়া হলো। তাই সেই বলল, আপনি খেয়ে আসুন তো, আমি তমসাকে রেখেছি একটু কথা বলবো বলে। শোনো তমসা, পরবর্তীতে চিত্রার সাথে কথা বলতে হলে ওর বাড়িতে গিয়ে বলবে কথা। আমার বাড়ি, স্পেশালি আমার ছাদে আমি বাহিরের কাউকে এলাও করি না, মনে থাকবে? লজ্জায় অপমানে তমসার মুখটি ছোট হয়ে এলো, তবে দমে গেল না তখনও। মিনমিন করে বলল, চিত্রা আপুও তো এসেছে। চিত্রা আর তুমি এক নও, তুমি আমার স্টুডেন্ট কেবল, আর চিত্রা আমার হবু বউ। তফাৎটা বুঝতে পেরেছ? তমসার মাথায় যেন বিস্তীর্ণ আকাশটি ভেঙে পড়ল। অস্বাভাবিক কিছু শুনে ফেলেছে ভেবে তাকালো নিজের স্যারের দিকে। ভুল শুনেছে কি না তা বুঝার জন্য এই তাকানো। ওদিকে চিত্রার কানে হবু বউ শব্দটি বারংবার সুরেলা গানের মতন প্রতিধ্বনিত হতে থাকল। হুট করেই চারপাশটা কেমন সুন্দর লাগতে আরম্ভ করল। কত বছর সে অপেক্ষা করেছিল এমন একক্ষণের, যেই সময়টাতে বাহার ভাই নামক মানুষটা স্পষ্টভাবে এই পরিচয় লোক সমাজে তাকে পরিচিত করাবে, ঠিক কতটা বছর অপেক্ষার পর। অপরদিকে তমসার শুকিয়ে যাওয়া মুখটির দিকে তাকিয়ে তার খারাপও লাগল। আহারে ছোট মেয়েটাকে, জানি কি অনুভব করছে মেয়েটা। তমসা আর কথা না বাড়িয়ে সালাম দিয়ে ছাদ থেকে বেরিয়ে গেল। এত বড় ধাক্কার পর হয়তো বলার ভাষাই খুঁজে পেল না। কমফোর্টের নিচে সবে গা ঢাকা দিয়েছে চাঁদনি, উষ্ণতায় লেগে আসছে চোখের পাতা। নিদ্রার তোপে তাকিয়ে থাকা দায় হয়ে যাচ্ছে যেন। ঠিক তখনই ফোনটা বেজে ওঠল তার। নিশ্চয় বাড়ি থেকে ফোন এসেছে, এছাড়া এই জগতে তাকে ফোন দেওয়ার আছেই বাকে। অলস হাতে ফোনটা তুললে চাঁদনি। ভিডিও কলে মুখ ভেসে উঠল তার মায়ের। কল রিসিভ হতেই ভদ্রমহিলা বলে উঠলেন, কিরে এখনই ঘুমায় গেছছ? খাইছছ কিছু? মুখটা এমন শুকিয়ে গেছে কেন? ঘুমাস না ঠিক মতন? মহিলার শুদ্ধ অশুদ্ধ ভাষার মিশ্রণে বাক্যগুলো একের পর এক আসতেই লাগল। মায়ের প্রশ্নের ঝুড়ি শেষ না হওয়া অবধি চাঁদনি চুপ থাকল। রোজা সৌদাগর চুপ হতেই সে বলল, ঘুমাতে আসছি আম্মু। বিকেলে আমার ঘুম প্রিয়, তুমি তো জানোই। তারপরেও মুখটা কেমন নষ্ট হয়ে যাচ্ছে দিনকে দিন। তাছাড়া হবেই তো, বয়স তো আর কম হলো না। বেফাস কথা বলাই যেন মহিলার অভ্যেস। পেছনে থেকে একটি পুরুষালী স্বর ধমকালো, আর সেটা আর কেউ নয়, আব্বুই। চাঁদনি বেশ স্বাভাবিকভাবেই বলল, আম্মু, এটাকে নষ্ট হয়ে যাওয়া বলে না। তুমি যদি তোমার 31 বছরের মেয়ের মুখখানিতে 20-র ভাব দেখতে চাও, সেটা একান্তই তোমার সমস্যা। প্রতিটা বয়সের আলাদা ছাপ, আলাদা বৈশিষ্ট্য আছে, তাই বলে সেটাকে রূপ নষ্ট হয়ে যাওয়া বলে না। হইছে হইছে, এদিকে বাপ ধমকায়, ওদিকে মেয়ে জ্ঞান দেয়। আমি আছি মহা জ্বালায়। এখন বল কবে আসবি? তোর ছোট বোন বিয়ে করে নিচ্ছে, আর তুই বিদেশ বিভুঁইয়েই পড়ে থাক। চাঁদনি জানত মায়ের ফোন করা মানেই একবার হলেও বিয়ের কথা বলা। তার উপর এখন আবার ওহি বিয়ে করছে মায়ের, সেটা বদহজম হচ্ছে। চাঁদনিকে চুপ থাকতে দেখে রোজা সৌদাগর অধৈর্য হলেন, কিরে কবে আসবি? বিয়ের ডেট কিন্তু ঠিক হয়ে গেছে। তুই গোছগাছ শুরু করেছিস তো? তোরে না বলছি আগেই? আমি আসতে পারবো না এখন আম্মু। কেন আসতে পারবি না? বিদেশ গিয়া কি তুই ইয়ার্কি পাইয়া গেছছ? কোনো কথা বললে শুনোস না? মা বাপরে দেখতে আসার নাম একটাবার মুখে নিতে দেখলাম না, কি সমস্যা তোর? মা বাবাকে কি কবর দিয়ে দিছ তো? কোনো দায়িত্ব নাই তোর? আহা আম্মু, উল্টাপাল্টা কথা বলো না তো। আব্বুকে দাও, আমার কিছু দরকারি কথা আছে তোমাদের সাথে। তোর আব্বা বাথরুমে গেছে। কি কথা আমারে ক? কি হইছে তোর? চাঁদনির চোখ থেকে ততক্ষণে ঘুম পালিয়েছে। নিজেকে সে অনেক বুঝিয়ে শুনিয়ে ধাতস্থ করল শেষ অবধি কথাটা বলবে বলে। এবং অবশেষে সে মুখ খুলল, বলল, আম্মু, আমি এখন দেশে আসব না। কবে আসবো জানি না। আমি ঠিক করেছি আমি পৃথিবীর সকল পাহাড়গুলো ঘুরে ঘুরে দেখব, এবং সে অনুযায়ী আমার প্রসেস শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই হয়তো আমার পাহাড় চড়ার স্বপ্ন শখ পূরণ হবে। অনেক হলো মানুষের সাথে মায়ার সাথে বসবাস। এবার আমি কঠিন পাহাড়কে ছুতে চাই, চড়তে চাই চূড়ায়, দেখতে চাই অতটা উপর থেকে জীবনকে। তাই আমি তোমাদের অনুমতি নিতে চাই। মা বাবা হিসেবে আমার জানের উপর তোমাদের অধিকার আছে। তাই আমি বলতে চাই যে তোমরা আমার জানের উপর থেকে দাবি তুলে নাও আম্মু।
পাহাড়ে গিয়ে যদি আমি হারিয়ে যাই কিংবা আর না ফিরি তোমরা দাবি রেখো না। নিজেদের মনকে সামলে নিও। মাথার উপর চলা ফ্যানের যান্ত্রিকতার বাতাস এসে রোজা সৌদাগরের অস্থিরতা কমাতে পারল না। শ্বাস নিচ্ছেন তিনি অনবরত। মেয়ের উপর হওয়া তার রাগ, অভিমান, অভিযোগ সব মিলেমিশে একাকার। তিনি ফোনটা হাতের মুঠোয় চেপে রেখেই এক গ্লাস পানি খেলেন ঢকঢক করে। চাঁদনি নির্বেই মায়ের এই অস্থিরতা দেখছিল। ভেবেছিল মা হয়তো ঠিক সামলে নিতে পারবে। কিন্তু রোজা সৌদাগরের ঘামের উপর ঘাম হাঁসফাঁস করা দেখে এবার চাঁদনিরই খারাপ লাগছে। আফজাল সৌদাগর ওয়াশরুম থেকে বের হয়ে স্ত্রীর এমন অস্থিরতা লক্ষ্য করে কিছুটা এগিয়ে এলেন। পুরুষালী ভারী কণ্ঠে প্রশ্ন ছুড়লেন, কি হয়েছে রোজা? ঘামছ কেন? স্বামীর এক টুকরো যত্ন মাখা চিন্তায় হাউমাউ করে কেঁদে উঠলেন রোজা সৌদাগর। মোবাইলটা এগিয়ে দিয়ে ক্রন্দনরত স্বরে বললেন, দেখো না ও কি বলছে। তোমার মেয়েটা কি বলে তুমিই শুনো। আফজাল সৌদাগর এবার মোবাইলের স্ক্রিনে তাকালেন। মেয়ের ফ্যাকাশে মুখটি ভেসে উঠল সেখানটায়। উনি মোবাইলটা ধরলেন। চিন্তিত ভঙ্গিতে শুধালেন, কি হয়েছে আম্মু? তোমার কিছু হয়েছে? তোমার মা এমন করছে কেন? চাঁদনি সংশয়ে চুপ করে রইল। রোজা সৌদাগরই বললেন, আপনার মাইয়া দেশে আসবো না বলে। ও পাহাড় ঘুরব। ওর বাপ মার প্রতি কোনো টান নাই। ও নাকি পাহাড় ঘুরে ঘুরে জীবন কাটিয়ে দিবে। স্ত্রীর কথায় ভীষণ অবাক হলেন আফজাল সৌদাগর। উনি তো এমন কিছু শুনেননি। চাঁদনি তো কোনো সিদ্ধান্ত নিলেই আগে তাকে জানায়। স্ত্রীর কথা পুরোপুরি বিশ্বাস করতে পারলেন না তিনি। তার স্ত্রীর স্বভাব আছে তিলকে তাল বানানোর। তাই তিনি মেয়েকেই জিজ্ঞেস করলেন, কি শুনি আম্মা? তুমি এসব বলেছ? চাঁদনি জবাব দেয় না। তার মুখটাও শুকিয়ে এলো এবার। যতটুকু সাহস সে সঞ্চয় করেছিল মায়ের অঙ্গভঙ্গি দেখে ততটুকু হাওয়ায় মিলিয়ে গিয়েছে এতক্ষণে। মেয়ের নির্বতায় যেন নিজের উত্তর খুঁজে পেলেন বাবা। কিছুটা বিস্ময় নিয়েই বললেন, তাহলে সত্যি তুমি এটা ভেবেছ তাই তো? চাঁদনি কেবল মাথা নাড়িয়ে বুঝালো হ্যাঁ। আফজাল সৌদাগর কতক্ষণ মেয়ের মুখের দিকে তাকিয়ে রাশভারী স্বরে বললেন, অনেক হয়েছে বিদেশ পড়ে থাকা। এবার দেশে ফিরে আসো। তোমার একটু একা থাকার প্রয়োজন ছিল, আমি সেটা রেখেছি। কিন্তু এখন তুমি যেই আবদার করছো তা সম্ভবই নয় রাখা। আব্বু একবার ভেবে দেখো। চাঁদনির কথা শেষ করতে দেন না আফজাল সৌদাগর। তার আগেই বলেন, আমি ইমার্জেন্সি ভিসার বন্দোবস্ত করছি। তুমি দ্রুতই চলে আসবে আশা করি। ঠিক আছে? চাঁদনি হতাশ শ্বাস ফেলল। জবাবটুকু দিতে পারল না, তার আগেই তার বাবা কলটি বিচ্ছিন্ন করলেন। চাঁদনির চোখের ঘুমের লেশ কেটে গেল। সে উঠে গিয়ে নিজের বারান্দায় দাঁড়ালো। বরফ পড়ছে আকাশ থেকে। চারপাশটাও ঢেকে গেছে বরফে। এই ঠান্ডা পরিবেশে মিশে গেল চাঁদনির এক বুক দীর্ঘশ্বাস। বাবা কখনো তার উপর কিছু চাপিয়ে দেননি, আজ কেন এতটা কঠোর হলেন? তবে কি সে বড় ভুল আবদার করে বসেছে? কিন্তু কি করবে সে? তার যে আর ফিরে যেতে ইচ্ছে করে না। মনে হয় হারিয়ে যেতে দূর থেকে দূরে। কিভাবে সে এটা বুঝাবে? পৃথিবীতে এমন অনেকেই আছে যাদের সাথে সবচেয়ে খারাপ থেকে খারাপতম ঘটনা ঘটে। কত যন্ত্রণায় কাটাতে হয় দিন। ভালোবাসা বিশ্বাস যাদের ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কই তারা তো ঠিক আবার দ্বিতীয়বার ভালোবাসে, দ্বিতীয়বার বিশ্বাস করে, আবারও সঙ্গীসহ বাঁচার কথা ভাবে। তবে সে কেন পারে না? আর তাছাড়া জীবনে চলতে হলে কি সঙ্গীর খুব দরকার? একাও তো জীবনটা কাটিয়ে দেওয়া যায়। উড়ে ঘুরে ছুটে শখ পূরণ করে এই জীবনটাকে তো সর্বোচ্চ সুখ দেওয়াই যায়। তবে বাবা মা কেন এতটুকু বুঝতে পারেন না? সন্তানের মায়া কাটানো সহজ নয় বলেই হয়তো তারা বেঁধে রাখতে চান সন্তানকে। নিরিবিলি ঘরটাতে শো শো শব্দই শোনা যাচ্ছে কেবল। ফুল স্পিডে চলছে ফ্যানটা। অবনী বেগম বিছানাটা ঝেড়ে একদম টান টান করে দিয়েছেন। বারান্দা থেকে সিগারেটের বিদঘুটে একটি গন্ধ ভেসে আসছে। আমজাদ সৌদাগর সিগারেট ফুঁকছেন হয়তো। বিছানা ঝেড়েই তিনি বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হতেই আমজাদ সৌদাগর বারান্দা থেকে ডেকে বললেন, অবনী একটু বারান্দায় আসো। স্বামীর আদেশ অবনী বেগম কখনো অমর্যাদা করেননি। আজও করবেন না, সেটাই স্বাভাবিক। তাই তিনি গুটবো গুটি পায়ে এগিয়ে গেলেন। বারান্দায় দরজায় দাঁড়িয়ে বেশ স্বাভাবিক এবং শান্ত স্বরে বললেন, বলো। আমজাদ সৌদাগরের দৃষ্টি তখনও বারান্দার গ্রিল জুড়ে। সিগারেট টানতেই ব্যস্ত তার ঠোঁট। মিনিট 2 পেরিয়ে গেল এহেন নির্বতায়। অবনী বেগম আবার তাড়া দিলেন, কি বলবে বলো। আমার যেতে হবে। আমজাদ সৌদাগর সিগারেটটা দূরে ছুঁড়ে মারলেন আগুন নিভিয়ে। এরপর অবনী বেগমের দিকে না তাকিয়েই বললেন, তুমি জানোই নিশ্চয় অহির মায়ের প্রতি আমার ভালোবাসা কতটা।
যদিও অবনী বেগম বুঝলেন না এ সময় এই কথা বলার মানে কি, তবুও জবাবে বললেন, জানি। তারপর হুট করে ওহি ওর মাকে নিয়ে এমন বাজে মন্তব্য করাতে আমি রেগে গিয়েছিলাম। তার উপর তুমি এসে আটকাতে চাওয়ায় সবটুকু রাগ তোমার উপর এসে পড়ে, সেজন্য চড়টা দিয়ে দিয়েছি। বুঝলাম। আর কিছু? চোখ বন্ধ করলেন আমজাদ সওদাগর। অবনী বেগমের গম্ভীর কণ্ঠে তার দিকে তাকালেন। আমি জানি তোমার খারাপ লেগেছে, তাই তাই তুমি এখন সরি ফিল করছো, এটাই বলবে তো? আমজাদ সওদাগর বললেন, হ্যাঁ। বলার প্রয়োজন নেই। প্রয়োজন নেই? আমজাদ সওদাগরের কণ্ঠে কিছুটা অবাক ভাব। অবনী বেগম তাচ্ছিল্য করে বললেন, একদমই নেই। এ জীবনে আমি যা পেয়েছি, যতটুকু পেয়েছি ততটুকু অন্যের পাওনা ছিল। এই সংসার ছিল অন্যের, আমি সেটা পেয়েছি। তুমি অন্যের, সেটা পেয়েছি। তোমার রাগও অন্য জনের জন্য, সেটাও আমি পেয়েছি। আর তোমার যেই কাছে আসা কিংবা ঘনিষ্ঠতা, সেটাও অন্যের জন্যই ছিল, তাও আমি পেয়েছি। তুমি কখনো আমার জন্য কিছু দাওনি, কিছু রাখোনি। নেশা করে কিংবা শারীরিক চাহিদায় যখন আমার সাথে ঘনিষ্ঠ হতে, তখনও তুমি তোমার প্রথম স্ত্রীর কথা ভাবতে, নাম জপতে। কি ঘৃণা লাগতো তখন আমার অন্যের শরীর ভেবে কেউ আমার শরীরে ডুব দিচ্ছে, এটা ভাবলেই মরে যেতে ইচ্ছে হতো। কিন্তু এই চার দেয়ালের কথা আমি কখনো কাউকে বলিনি। কখনো মুখ ফুটে তোমাকেও বলিনি যে আমজাদ এমন করে, তুমি আমার মনে ঘৃণার জন্ম দিও না। বলে কি লাভ হতো? কিছুই না। আজ সেসব অতীতের কথা না উঠাই থাক। কেবল এতটুকু বলবো, এই জীবনে আমাকে যা দিয়েছ তা সবই অন্যের পাওয়ার কথা ছিল। তাই আমাকে তুমি নতুন করে আর কিছু দিও না, হোক সেটা তোমার করুণা কিংবা রাগ। আমি অবনী পরগাছা হয়ে এই সংসারে দিব্যি কাটিয়ে দিয়েছি। নতুন করে আর কিছু চাওয়ার নেই। কথা শেষ করেই গটগট করে বেরিয়ে গেলেন অবনী। আমজাদ সওদাগর তাকিয়ে রইলেন সেই যাওয়ার পানে। সে কি নিজের জীবনটা এবং তার আশেপাশের সবকিছু বেশি কঠিন করে ফেলেছেন? নয়তো নিজের মেয়েটা অবধি তাকে এতটা অপছন্দ কেন করে? সওদাগর বাড়ির প্রাচীরগুলো ছোট ছোট আলোয় সেজে উঠেছে। সেজে উঠেছে বাড়ির গেট হতে বাগান, সবটুকু জায়গা আনন্দের ছোঁয়ায় যেন খিলখিল করে হাসছে বাড়িটি। আবার কতদিন পর সেই আনন্দ ফিরে এসেছে। ড্রয়িং রুম জুড়ে বসে আছে আত্মীয় স্বজন। চিত্রার দাদিও এসেছেন। ভদ্রমহিলার নাক উঁচু করার স্বভাব এখনো যাননি। এসেই বাড়ির প্রত্যেককে কয়েক দফা ঝেড়েছেন। এই বাড়ির কারো চালচলনই যেন তার মনের মতন নয়। শহর জীবনটাকেই তিনি বড় অপছন্দ করেন। পিঠে বানাচ্ছে রান্নাঘরে, হইচই আমেজে আনন্দমুখর ড্রয়িং রুম। কাল থেকে সব অনুষ্ঠান শুরু হবে। খুব শীঘ্রই বিয়েটা ধরে ফেলেছেন উনারা। চিত্রা তখন ডেকোরেশন করা লোকদের দেখিয়ে দিচ্ছে মেহেদির স্টেজটা কোথায় হবে। চিত্রার দাদি চিত্রাকে দেখে প্রায় খেকিয়েই উঠলেন। এই মাইয়া, তোর চুলড়ি না কত বড় আছিল? অহন একটুক কেন? কাইটটা লাইছত? আচমকা দাদির এই খেকিয়ে উঠা গলার স্বর পেয়ে চিত্রা ভড়কে গেল। থতমত খেয়ে মাথা থেকে পড়ে যাওয়া ওড়নাটা আবার মাথায় জড়িয়ে নিল। ওহি ব্যাপারটা সামলে নেওয়ার জন্য বলল, দাদি এখন তো এটাই স্টাইল। স্টাইল আবার কি? চুল কাইটটা কি এর স্টাইল? আহা দাদি, এটাই বর্তমান যুগে চলছে। তুই চুপ থাক ছেমরি। এই মাইয়াডার চদরভদর সব। এতদিন তো গেরামেও যায় নাই, দেখতেও পারি নাই। কত সুন্দর চুল আছিল। কাইটটা ফেলল। মুনিয়া বেগম রান্নাঘর থেকেই শাশুড়ির হাঁক ডাক শুনে বেরিয়ে এলেন। মেয়েকে এখান থেকে সরানোর জন্য ফন্দি আটলেন। মেয়ের হাতে এক বাটি পিঠে ধরিয়ে দিয়ে বললেন, যা তো চিত্রা, ও বাড়িতে গিয়ে পিঠা দিয়ে আয়। ভাবি বনফুল কেউ তো নাই। ছেলেটা ভালো মন্দ কি খায় না খায়? যা। ভদ্রমহিলা কিছু বলতেন, আরও তার আগে চিত্রা মায়ের হাত থেকে পিঠার বাটিটা নিয়ে দৌড়ে চলে গেল। পেছনে থেকে বৃদ্ধার কত আকুলিবিকুলি কথা শোনা যাচ্ছে তখনও। বাহার ভাইদের বাড়িটা অন্ধকার। বেশিরভাগ সময় অন্ধকারই থাকে। লোকটার যে কি আনন্দ লাগে এমন বাড়িটা অন্ধকার করে রাখতে। চিত্রা দরজায় টোকা দিতে গিয়ে খেয়াল করল দরজাটা খোলা। আশ্চর্য, লোকটা দরজাটাও খুলে রেখেছেন। চিত্রা ধীরে ধীরে বাড়িটাই ঢুকল। বার কয়েক মানুষটার নাম ধরে ডাকলেও সাড়া পেল না মোটেও। ছাদ থেকে খুটখাট শব্দ ভেসে আসছিল কেবল। চিত্রা ধূপধাপ পায়ে ছাদের উঠল। ছাদের চিলেকোঠা থেকে ভেসে এলো এক চিমটি আলো। মেয়েটা আনন্দিত মনে চিলেকোঠার জানালা দিয়ে উকি দিতেই দেখল বাহার ভাইয়ের হাতে একটি বন্দুক। চকচক করছে বন্দুকটা। থমকে গেল চিত্রার পা জোড়া। ভুল নাকি ভ্রম ভেবে কুল পেল না। রাত্তিরের বুকে এক খণ্ড বেনামি বাতাস ছুঁয়ে দেয় দেহের কোমলতা। দূর দূরান্তের বিল্ডিংগুলো থেকে ভেসে আছে আলোর ছটাক। সৌদাগর বাড়ির হাসির রব পাওয়া যায় কান পেতে শুনলে।
চারপাশে এই বাহ্যিক শব্দের আনাগোনায় ছাদে দাঁড়িয়ে আছে দুটো মানুষ। একদম নিশ্চুপ নিস্তব্ধ। চিত্রার এই নিশ্চুপতা সয় না। বুকের ভিতর ভয়ের যেই দাবানল ফুটছে তা বুকের ভেতর আটকে রাখা বড় অসুবিধার হয়ে উঠেছে বিধায় সে বাহার ভাইয়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে বললেন না যে বন্দুক আপনার কাছে কেন? কি কাজ আপনার সেটা দিয়ে? বাহার ভাই চিত্রার দিকে তাকিয়েছিলেন এতক্ষণ যাবৎ। চোখের মণিগুলো কেবল ঘুরছে কিন্তু পলক পড়ছে না মোটেও। উত্তরের আশায় মানুষটার মুখের দিকে চিত্রা তাকিয়ে থাকে। ঘড়ির কাঁটায় মিনিট বোধ হয় তুই পেরিয়ে যায় এই নির্বতায়। অতঃপর মানুষটা বলেন, কাজ কিছু একটা আছে বইকি। কি কাজ সেটা? কি কাজ সেটা কাজ হলেই জানতে পারবে নিশ্চয়। চিত্রা দীর্ঘশ্বাস ফেলে। ছুটে চলা বাতাসের সাথে সেই দীর্ঘশ্বাস মিলেমিশে একাকার হয়ে যায়। কিছুটা ক্ষণ মৌন থেকে এরপর ক্লান্তিতে নুয়ে আসা কণ্ঠে মেয়েটা বলল, মনে আছে এমন একটা সন্ধ্যার সমাপ্তিক্ষণ ছিল। আমাকে রিকশা করে কাজী অফিস পাঠিয়েছিলেন আপনি। আমি তীব্র অপেক্ষায় বসে বসে প্রহর গুনছিলাম অথচ আপনি আসেননি। আমার অপেক্ষার গন্তব্য অনির্দিষ্ট রেখে আপনি আসেননি। আমি কেবল অপেক্ষা করে গেছি। ভেবেই গেছি আপনি আসবেন। আর যাই হোক আমার বাহার ভাই আমাকে ধোঁকা দিবেন না। অথচ আমি ভুল ছিলাম। আমার বাহার ভাই আমাকে দেওয়া কথা রাখেননি। সারাটা সন্ধ্যা আমি ঠাই বসেই ছিলাম। পথের ধুলো এলো বেনামি কাক এলো আমার খুলে রাখা জানালায় শরতের মেঘ উড়ে এলো কিন্তু আপনি আসেননি। আমার অপরাধ কি ছিল? কিছুই না। আপনি আসতে পারেননি সেটায় আপনার হয়তো কোনো বাধ্যবাধকতা ছিল আমি জানি কিন্তু অপারগতাও তো কম ছিল না। আপনি জানতেন আপনি আসতে পারবেন না এটা আপনার কথাবার্তায় বুঝিয়েছিলেন কয়েকবার। তাহলে কেন আশা জাগিয়েছিলেন মনে? 2.5 বছর কম সময় ছিল না। আপনি এলেন যাও আবার নতুন করে আমার অভিমানের দেয়াল ভাঙলেন কিন্তু আবার কি করতে চাচ্ছেন আপনি? আবার আবার আমাকে ঠকানোর পায়তারা? আবার আমাকে অপেক্ষায় রেখে পালাবেন তাই না? চিত্রার চোখে আজ অশ্রু নেই কেবল আছে এক বুক হতাশা যন্ত্রণা। বারবার কেন তারই প্রেম হারিয়ে যাবে? বারবার সেই কেন ভুগবে দহনে? এ কেমন তার প্রেম? এ কেমন তার প্রেমিক? বাহার ভাই আরও 2 কদম এগিয়ে এসে দাঁড়ালেন চিত্রার কাছটায়। একদম কাছাকাছি। দুজনের শ্বাস প্রশ্বাস দুজনের দেহ ছুঁয়ে যাচ্ছে। অতঃপর হাত রাখলেন চিত্রার মাথায়। মায়ের কোলের অবুঝ শিশুটিকে যেমন আহ্লাদ করেন মা ঠিক তেমন করে বার কয়েক তিনিও চিত্রার মাথায় হাত বুলিয়ে দিলেন। নিবিড় স্বরে বললেন, শান্ত হও রঙ্গনা। চিত্রার এবার সত্যি সত্যি কান্না পেল। যতই কঠিন থাকার চেষ্টা করুক যতই ভাবুক আর কাঁদবে না কিন্তু শেষমেশ তা আর হয় কোথায়? মানুষটা এমন করে আহ্লাদ করে দুটো কথা বললেই যে সব অভিমান ভেঙে যায়। কেটে যায় সব রাগ। ভালোবাসার কাছে কঠিন হতে পারে না যে অভিযোগ। কি করবে সে? বাহার ভাই হাতের তালু দিয়ে মুছে দিলেন চিত্রার সদ্য গাল গড়িয়ে যাওয়া অশ্রুদের। কি সুন্দর স্নেহময় স্বরে বললেন, এই মেয়েটাকে নিয়ে কোথায় যাব আমি? কিছু হতে না হতেই কেঁদে ভাসিয়ে দেয় মেয়েটা এই মেয়ে তুমি এত কাঁদো কেন হ্যাঁ? জানো না অভিমান আর প্রেমে কাঁদতে নেই। চিত্রা এবার নিঃসংকোচে জড়িয়ে ধরে মানুষটাকে। এতটা শক্ত করে জড়িয়ে ধরে যেন মিশে যাবে এখনই মানুষটার শরীরের সাথে। কোনোভাবেই যেন আর যেতে দিবে না। মুচকি হেসে উষ্ণ আলিঙ্গনটাকে সাদরেই গ্রহণ করেন বাহার ভাই। মাথায় হাত বুলানো জারি রেখেই ফিসফিস করে বললেন, চিন্তা নেই মেয়ে। পালাবো না তোমায় একা করে। কিন্তু আমার বুকে যে বড় ভয় হচ্ছে। আপনি কিছু ভুল করবেন না তো? ভুল করব না ঠিক আমার জানা নেই। কেবল এতটুকু জানি এবার যেখানেই যাব তোমায় নিয়ে যাব রঙ্গনা। তোমায় ছাড়া আমার এক একটি যুগ যেন 1000 বছরের সমান। তুমি কেবল পাশে থেকো। থাকবে তো? চিত্রা ঘোরে ডুবে গেল। কোকড়া চুলের মানুষটার বুকে মুখ গুজে অস্ফুট উত্তর দিল, থাকবো। মরতে বললে একসাথে মরব। মরব কেন মেয়ে? আমাদের তো সংসার করা বাকি। চিত্রা বুকে মুখ গুজে রেখেই হাসল। মাথা নাড়িয়ে কেবল সম্মতিটুকু দিল। অনুষ্ঠান বাড়িতে তখনও মোটামুটি সজাগ অনেকেই। আবার ঘুমিয়ে গিয়েছে কেউ কেউ। রান্নাঘরে খুটখাট যেন স্থায়ীভাবেই চলছে। এই কেউ চা খাচ্ছে তো এই খাচ্ছে কফি। কেউ বা রাত বিরেতে বিরিয়ানিটা গরম করে নিয়ে টিভির সামনে বসছে। সবকিছুই নিয়ম ভেঙে মত্ত কেবল আনন্দে। তুহিনের ঘরের আলোটুকু নেভানো। ল্যাপটপ স্ক্রিনের আলোটাই কেবল এসে পড়ছে মুখে। অন্ধকার ঘরটা পুরোপুরি অন্ধকারও বলা যায় না। বাহিরের রং বেরঙের জ্বলতে থাকা ছোট লাইটগুলোর আলোর এক অংশ এসে তার ঘরের ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। ঠিক তখনই দরজায় টোকার শব্দ হলে কেউ একজন আসার অনুমতি চাচ্ছে। তুহিন মনোযোগ স্থির রেখেই অনুমতি দিল আসার।
এক মগ গরম কফি নিয়ে ছেলের ঘরে ঢুকলেন মুনিয়া বেগম। তুহিন সেদিকে তেমন খেয়ালও করেনি। একবার দেখেওনি কে এসেছে, তবুও খুব করে বুঝতে পারল মা এসেছে, এবং মুখ না তুলেই বলল, ঘুমাওনি আম্মু? তোমার প্রেশার বাড়বে যে। মুনিয়া বেগম এসে বসলেন ছেলের পাশে। কফির মগটা ছেলের দিকে এগিয়ে দিয়ে বললেন, নে কফিটা। তুইও তো ঘুমাসনি, রাত যে অনেক হলো। ঘুমিয়ে পড়। অফিসের অনেকগুলো কাজ জমে গিয়েছে আম্মু, এগুলো একটু একটু করে শেষ করি, এরপর না হয় ঘুমাবো। মুনিয়া বেগম শান্ত চোখে পরখ করলেন নিজের ছেলেটাকে। নীল স্ক্রিনের আলোটুকুতে বোঝা গেল তুহিনের চোখের নিচের কালো দাগগুলো, শুকিয়ে যাওয়া মুখটির অসহায়ত্বগুলো। কিছুটা রয়েস হয়ে তিনি ছেলের উদ্দেশ্যে বললেন, আমি ভাবছিলাম একটা বউ যদি ঘরে আনা যায় কেমন হয়। কফির কাপে চুমুক দিতে গিয়েও থামল তুহিন। মায়ের কথায় এক পলক তাকালো মায়ের দিকে, এরপর আবার কফির কাপটি তুলে নিল মুখে। এক চুমুক কফি পান করল। কিছু হয়নি এমন ভাব করে বেশ স্বাভাবিক কণ্ঠেই বলল, চিত্রা চাঁদনি আপা এখনো বিয়ে করেনি আম্মু। বোনদের কথা তো আগে ভাবতে হবে তাই না? তোর বড় আম্মু বলল চাঁদ দেশে আসতে চাচ্ছে না, পাহাড় ভ্রমণের উদ্দেশ্যে নাকি যেতে চায়। ওর বিয়ের কোনো পরিকল্পনাই নেই আর। এদিকে চিত্রার কি করব কিছুই বুঝতে পারছি না। কি করবে মানে? তোমাদের কি এখনো বুঝাতে হবে মেয়েটা কি চায়? মুনিয়া বেগম বেশ জোরে শ্বাস ফেললেন। চিন্তা দেখা দিল মুখে। তুহিন কফির কাপটা কিনারায় রেখে মায়ের বাহুতে হাত রাখল। আশ্বস্ত করে বলল, চিতাবাঘ বাহার ভাইকে ভালোবাসে আম্মু। এতটুকু তুমি কিংবা তোমরা বুঝতে পারো তা আর বলার অবকাশ রাখে না। মেয়েটা তো কম কষ্ট পেল না বাহার ভাইরা চলে যাওয়াতে। এবার যেহেতু ফিরে এসেছেন বিয়ের কাজটা ধরেই ফেল। কিন্তু এবার বাহারের পরিবারের কেউই তো ফিরেনি। আর শুনেছি ওদের বাড়িটা নাকি বিক্রি করে দিবে না যেন দিয়েছে। কি ভরসায় বিয়ের কথা বলবো? কি বলবো বলতো? বিক্রি করেছেন হয়তো অন্য কোথাও জায়গা নিয়েছেন। বনফুলের কি অবস্থা হয়েছিল তা তো জানোই আম্মু। হয়তো সেজন্য উনারা এখানটাতে থাকেন না। সে তো জানি। কি জানি মেয়েটার কি অবস্থা। আচমকা কথাটা বলেই থেমে গেলেন মুনিয়া বেগম। তুহিনের মুখে কেমন ছেয়ে আছে অন্ধকার। প্রসঙ্গ ঘুরাতেই তিনি বললেন, সে যাই হোক, আমি তোর বাবাকে বলে দেখি চিত্রা আর বাহারের বিয়ের কথা। ছেলেটা কিন্তু যথেষ্ট ভালো। ভালো না ছাই। দরজায় দাঁড়িয়েই হুঙ্কার দিয়ে উঠলেন নুরুল ইসলাম। চমকে গেলেন মুনিয়া বেগম সহ তুহিনও। কিছুটা অবাকও হলেন দুজনে। তুহিন বিরক্ত ও অবাক উভয় অনুভূতি নিয়ে শুধালো, বাহার ভাইকে আপনি কোনো কালেই পছন্দ করতে না আব্বু? এ আর নতুন কি? নুরুল ইসলাম এগিয়ে এলেন ক্রুদ্ধ হয়ে। দাঁত কিরমির করে বললেন, এ ছেলের গত 2.5 বছরের হিস্টোরি জানলে মাথা ঘুরে উঠবে তোমাদের। বাবার এই অকারণ কথাগুলো বরাবরই তুহিনের অপছন্দ। তবুও মুখ কালো করে বলল, কি হিস্টোরি? কি করেছেন বাহার ভাই? নুরুল ইসলাম তাচ্ছিল্য করে বললেন, জেল খেটেছে। জেল? বুঝতে পেরেছ? বাক্যটি যেন বজ্রপাতের ন্যায় শোনাল। চমকে উঠল তুহিন। মুনিয়া বেগম তো প্রায় মুখে হাত দিয়ে দাঁড়িয়েই গেলেন। মনে হলো নুরুল ইসলাম ভীষণ বাজে একটা জোকস মেরেছেন। কিংবা বলা যায় অনাকাঙ্ক্ষিত বোমা বিস্ফোরণ ঘটিয়েছেন। রাতটি ঠিক ফুরিয়ে এসেছে ভোর নামের ঘ্রাণে। ছাদের এক কোণাতে ঘাপটি মেরে বসে থাকা কাকপক্ষী ছাড়া এ সময়টায় আর বিচরণ নেই কারো। কাকটিও ঝিমুচ্ছে। আলতো চোখগুলো খানিকটা সময় পর পর বন্ধ হয়ে আসছে। ছোট ছোট হরেক রঙের বাতিগুলো জ্বলছে বিরতিহীন। হালকা আকাশের আলোটির সাথে রংটা বড়ই সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে চারপাশে। শাহাদাত তাদের বাড়ির ছাদটাতে দাঁড়িয়ে আছে। চোখ দুটো লাল হয়ে লোকটির। সারা রাত ঘুমোয়নি এক ফোঁটা। বুকের ভেতর কেমন একটা ছটফট করছে তার। এর আগে কখনো বুকের ভেতরটা এত অশান্ত হয়নি। গত কিছুদিন যাবৎ হচ্ছে। তাই প্রায়ই ভোর না হতেই চলে আসে সে ছাদে। যদি এই সকালের শুদ্ধ পবনে একটু বেঁচে থাকার অক্সিজেন জোগাড় করা যায় সেই আশায়। ছাদে উঠতেই বুকের হাঁসফাঁসটা যেন বাড়ল আরও খানিকটা। চাঁদনীদের বাড়ির দিকে তাকালেই এমনটা হয়। বিশেষ করে ওই ছাদটা শূন্য করা সেই ছাদে যেন কত অতীতের গল্প মিশে আছে। ছাত্রজীবনে যখন তাদের সবে সবে প্রেম শুরু হলো, প্রায় বিকেলে ছাদে এসেই তারা দুজন দুজনকে চোখের দেখা দেখে নিত। কত বিকেল গড়াতো সন্ধ্যা হতো একটু দেখতে পাওয়ার আশায় কত পাগলামি না করেছিল। আজ সেসব ধ্বংসাত্মক অতীত প্রায়। ঘুরে ঘুরে অনুশোচনা জাগায় বুকে। এত বছর যদিও এই অনুশোচনার দেখা মেলেনি। কিন্তু যেদিন থেকে চাঁদনী সকল অভিযোগ করল, জানালো কত কত লুকিয়ে থাকা অভিমানের কথা, সেদিন থেকেই বুকটাতে আর শান্তি পায়নি সে।
থেকে থেকে বুকের জমিন খুবলে খায় অনুশোচনারা। শাহাদাত পকেট থেকে ফোনটা বের করে। নতুন সিম নিয়েছে সে দিন তিনেক হলো। সিমটি কিনেছিল চাঁদনির সাথে যোগাযোগের উদ্দেশ্যেই। কিন্তু যোগাযোগ আর হলো কই? বেইমানি করা চোখের বুকের কিংবা শরীরটার কি এমন দুঃসাহস করা সাজে? সাজে না। তাই তো আর কল করা হয়ে উঠে না। শাহাদাতের এই ৯-৬ ভাবনার মাঝেই কারো পায়ের শব্দ শুনতে পেল। এবং ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখল উস্কো খুস্কো চুল নিয়ে উপস্থিত হলো মৃন্ময়। তার আদরের একমাত্র ছোট ভাইটি। মৃন্ময়ের চোখের নিচেও কালির প্রলেপ। যাযাবরের মতন দেখতে লাগছে তাকে। কতকাল যেন নিন্দ্রা যায়নি মৃন্ময়ের চোখজোড়া। ছাদে উঠেই ভাইকে দেখতে পেয়ে মৃন্ময়ের পা থেমে গেল। কিছুটা অবাক হলো। বলল, এখানে তুই ভাইয়া? কোনো সমস্যা? শাহাদাত এগিয়ে গেল মৃন্ময়ের দিকে। খানিক আমতা আমতা করে বলল, ঘুম ভেঙে গেল তাই এলাম। তোরও কি তাই? মৃন্ময় চারপাশে চোখ ঘোরাতে থাকে। চারপাশের শুদ্ধ বাতাসটা টেনে নিতে থাকে বুকে। তারও দেশে আসার পর আর ভালো ঘুম হয়নি। কেবল থেকে থেকে একটি মেয়ের মুখই বুকের জমিনে ভেসে ওঠে। ভাইকে কি আর এমন কথা বলা যায়? ভাই বুঝবে বুকের ভেতর কেমন হচ্ছে ভাঙচুর? বললি না তো ঘুম ভেঙে গেল নাকি ঘুমোসিনি? মৃন্ময় বুক ভরা শ্বাস নিয়ে সত্যি কথাটিই বলল, ঘুমোয়নি। শাহাদাত ছোট ভাইয়ের অকপটে বলা এই সত্যি কথায় হাসল। ভাইয়ের বাহুতে ছোট চর দিয়ে প্রশ্ন ছুড়ল, কোনো সমস্যা? বড় ভাইয়ের জানতে চাওয়ার আগ্রহী চোখ দুটো ঘুরে বেড়াল মৃন্ময়ের মুখ জুড়ে। মৃন্ময়ের মনে হলো একটু মন খুলে মনের কথা বলতে। কথার ভারে তার প্রাণ যায় যে কিন্তু বলতে পারলে না। সংকেচ দ্বিধায় আটকে গেল মুখের বুলি মুখেতেই। সে কথা ঘুরিয়ে বলল, না ভাই কি আর সমস্যা হবে? গেম খেলেছি সারা রাত। এখন তাহলে ঘুমুতে যা। ঘুমিয়ে নে। ভোর হয়ে গেল বলে। ভাইয়ের কথা মাথা পেতে নিল মৃন্ময়। যেমন করে এসেছিল তেমন করেই প্রস্থান নেওয়ার জন্য পা বাড়াতেই শাহাদাত পিছু ডাকল। আপন মনে বলল, যদি প্রেম ঘটিত সমস্যা হয় জানাবি। আমরা যেকোনো মেয়েকে বউ হিসেবে আনতে রাজি তোর পছন্দের। আর বাবার অফিসে কবে থেকে বসবি সেটাও জানাস। মৃন্ময় যেতে নিয়েও ফিরে তাকায়। তপ্ত শ্বাস ফেলে বলে, এ মাসটা কাটুক। আগামী মাসে বসব। এ মাসে একটু না হয় তাকে ভেবেই কাটিয়ে দিলাম। শেষের বাক্যটা খুব ধীরে বলল। এতটাই ধীরে যে তার ভাই বুঝল না। মৃন্ময় চলে যেতেই আবারও ছাদে একাকী দাঁড়িয়ে রইল শাহাদাত। খুব মন টানল চাঁদনিকে কল দেওয়ার জন্য। কিন্তু নিজের মনকে সংযত করল। কি দরকার মানুষের ব্যথা বাড়ানোর? সৌদাগর বাড়ি ব্যস্ত বাড়ির মেয়ের বিয়ে সম্পর্কিত অনুষ্ঠান নিয়ে। আজ গায়ের হলুদ অহির। সকাল থেকে তাই দৌড়াদৌড়ি ছোটাছুটি পড়ে গেছে। এই নাকি ফুল নেই, এই নাকি সাদা গোলাপ কম এনেছে, এই নাকি রান্নার আয়োজন শুরু করতে দেরি হচ্ছে। আরও কত কি। অহির ঘরে ফ্যান চলছে। পর্দাগুলো এখনো টাঙানো। জানালার সামনে থেকে সরানো হয়নি পর্দাগুলো। বাহিরের হইচই রুমটি অবধি পৌঁছাতে দিচ্ছে না বন্ধ দরজাটি। সকলেই অহির একটি সুষ্ঠু নিন্দ্রার ব্যবস্থা করে দিয়েছে যেন। মেয়েটা ভোরে নাস্তা করে স্নান সেরেই ঘুমিয়েছে। অহির সুন্দর ঘুমটিকে বড় জ্বালাতন করে ভাঙিয়ে দিল তার ফোনের রিংটোন। অনবরত তার কম্পনরত শব্দে অহির ঘুম ভাঙল। তবে চোখে তখনও এক সমুদ্র ঘুম বাসা বেঁধে আছে। অহি ঘোলা চোখে ফোনটি রিসিভ করল। ভারী কণ্ঠে বলল, হ্যালো। অপর পাশ থেকে পুরুষালী চনমনে কণ্ঠ ভেসে এলো, ঘুমাচ্ছেন নাকি? কণ্ঠটি নৌশাদের তা বুঝতে 1 সেকেন্ডও সময় ব্যয় হলো না অহির। সে ঘুমন্ত স্বরে ঠোঁটে কিঞ্চিত হাসি নিয়েই বলল, হ্যাঁ। তাহলে ঘুমিয়ে নিন, পরে কল দিচ্ছি। আরে না না। বলুন। আসলে মা জিজ্ঞেস করছিল আপনার আঙুলের সাইজ কত। কেন? সেটা তো আম্মুই জানে। আমাকে কেবল জিজ্ঞেস করতে বলল। অহি হাসল। আংটির সাইজ যে ওর শাশুড়ি নয় নৌশাদেরই প্রয়োজন তা সে বুঝতে পেরেছে বেশ। তবে সে বুঝতে পারেনি ভাব করেই সাইজ বলল। নৌশাদ বলল, তাহলে আপনি ঘুমিয়ে নিন। পরে কথা হবে। না সমস্যা নেই। হুমু কোথায়? আরে ঘুমিয়ে নিন। পরে আবার কবে না কবে ঘুমুতে পারেন রাতে। আর হ্যাঁ হুমু খেলছে। ওহি হয়তো বুঝল না নৌশাদের কথার ইঙ্গিত। তাই শুধাল, ঘুমুতে পারবো না কেন রাতে? কারণ রাতে কাজ আছে তাই পারবেন না। কি কাজ? কেন ভালোবাসা বাসির কাজ। কথাটি বলেই নৌশাদ হো হো করে হেসে উঠল। এবার পরিপূর্ণভাবে অহির মস্তিষ্কে সেই কথাটি অর্থবহ হল। লজ্জা ঘিরে ধরল তাকে আষ্টে পৃষ্ঠে। ওহি মাথা নামিয়ে ফেলল। নির্লজ্জ বলেই খট করে কেটে দিল ফোনটা। নব্য হবু বধূর সবটুকু লজ্জা তাকে জড়িয়ে ধরল ভালোবেসে।
তার দেহে লাজ এলো আবেশে। অহির হলুদ শুরু হবে আরো প্রায় ঘণ্টাখানেক পর। আকাশে তখন ভর সন্ধে। ল্যাম্পপোস্টের আলোয় ঝলমল করছে রাস্তা। চিত্রা তৈরি হয়ে নিয়েছে অনেকটা সময় আগেই। সে এখন একটা জায়গায় যাবে, তাই আগেই তৈরি হওয়া। নিজের ঘরে বসেই অপেক্ষা করছিল সে ভাইজানের। তার অপেক্ষার অবসার ঘটিয়ে তুহিন উপস্থিত হল। নীল পাঞ্জাবি পরনে তার। আজ গায়ের হলুদ উপলক্ষে সকলে নীল রঙের পোশাক পরেছে। নীল পাঞ্জাবিতে তুহিন ভাইজানকে নির্দ্বিধায় অসম্ভব সুন্দর সুপুষ্টি লাগছে। তবে মানুষটার চোখে এক গুপ্ত অবসন্নতা চোখ এড়ায় না চিত্রার। তুহিন ঘরে ঢুকেই চিত্রাকে তাড়া দিল, কিরে চল। কোথায় না যাবি? চিত্রা বিছানা থেকে উঠে দাঁড়ালো। এক গাল হেসে বলল, হ্যাঁ, এক জায়গায় যাব। দরকার আছে। তুহিন একটু কপাল কুঁচকালো। তাড়া দিয়ে বলল, আজই যেতে হবে? সব কাজই তোর দরকারের সময় পড়ে। চিত্রা এক গাল হেসে মাথা নাড়াল। ভাইজানের কথা তেমন না ধরেই ভাইজানকে টেনে নিয়ে গেল বাহিরে। তুহিন গাড়ি বের করতে চাইলেও চিত্রা গাড়ি বের করতে দিল না। বায়না ধরল রিকশা করে যাওয়ার। তুহিন বোনের বায়না পূরণ করল। রিকশা ডেকে উঠে পড়ল রিকশায়। চিত্রা রিকশায় উঠেই হাসিমুখে বলল, তুমি আমার সব ইচ্ছেই পূরণ করলে ভাইজান। তুমি অনেক ভালো। তুহিন বোনের মাথায় হাত বুলিয়ে দিল আলগোছে। শান্ত কণ্ঠে বলল, তুই তো আমার চেয়েও ভালো। তাই তো তোমার থেকে সুখ কেড়ে নিলাম। কথাটি বলেই ছোট দীর্ঘশ্বাস ত্যাগ করল চিত্রা। তুহিন কপাল কুঁচকালো, ছোট ধমক দিয়ে বলল, মানুষের কি সাধ্য আছে সুখ কেড়ে নেওয়ার? যার অদৃষ্টে যা লিখা তাই হবে দিন শেষে। সে আমি তুই যা করি আর না করি। চিত্রা ভাইয়ের হাতটা জড়িয়ে ধরল। বিষণ্ণ কণ্ঠে বলল, তুমি সুখেরা ফিরে আসুক ভাইজান। ফিরে আসুক। নিস্তব্ধ রাস্তায় 3 পা যানটা চলতে চলতে ওরা দুজন এসে পৌঁছালো কাঙ্ক্ষিত জায়গাটিতে। তুহিনের কাছে অপরিচিত জায়গাটি। সে রিকশা থেকে নামতে নামতে প্রশ্ন করল, এখানে কেন এসেছিস চিতাবাঘ? চিত্রা জবাব দিল না। ভাইয়ের হাত টেনে নিয়ে গেল ভেতরে। তুহিনের গায়ে কাটা দিয়ে উঠল। যেতে যেতে তারা গিয়ে দাঁড়ালো একটি রুমের সামনে। চিত্রা রুমের দরজাটি অল্প একটু খুলল। তুহিন বাহির থেকে দেখল বাহার ভাই বসে আছেন ভেতরে। তুহিন কপাল কুঁচকে কিছু বলার আগেই ভেতরে থাকা মেয়েটাকে দেখে চমকে উঠল। তুহিন মূর্তির মতন ভেতরে ঢুকল প্রাণহীন পায়। ধীর কণ্ঠে ডাক দিল, বনফুল। এলোমেলো তেলে জবজবে হয়ে থাকা চুলগুলো কাশের পিঠে গুজে নিচ্ছিল বনফুল। তুহিনের ডাকে মেয়েটা তুহিনের দিকে ফ্যালফ্যাল করে তাকালো। বাহার ভাই ও চিত্রার মনে হলো এই বুঝি মেয়েটা রেগে যাবে। এই বুঝি মেয়েটা উত্তেজিত হবে। অথচ তাদের অবাক করে দিয়ে বনফুল হেসে দিল। চোখ টলমলে জল নিয়ে কেবল বোকা বোকা কণ্ঠে বলল, তুমি এসেছ? আমার কাছে সত্যি এসেছ? তোমাকে কি ছুতে নিলে আবার চলে যাবে? না, আজ ছোঁয়া যাবে? কি আকুতি সেই কণ্ঠে তুহিন ছুটে গেল। তুহিনের চোখে ততক্ষণে জল এসে পড়েছে। সে বিনা দ্বিধায় বনফুলের হাত ধরল। অস্ফুট স্বরে বলল, এই যে ছুঁয়ে দেখো। আমি আর চলে যাচ্ছি না। স্মৃতির মানসপটে ভেসে উঠে কত দৃশ্য। সুখ জীবনের এককালীন কত খুশির চিত্রই তুহিনের মনে পড়তে শুরু করল। নীরব বনফুল ছিল সেই গল্পের নায়িকা। পুরো গল্প জুড়ে তার লাজুক বিচরণ। সর্বগুণ ছিল মেয়েটার অঙ্গে। তুহিনের ঘরটি কি যত্ন করেই না গুছিয়ে রাখত। এরপর আর এমন যত্ন করে কেউ কি তুহিনের ঘর গুছিয়ে রাখতে পেরেছিল? না, পারেনি। সে সকলই আজ স্মৃতি ও দীর্ঘশ্বাস কেবল। বনফুল আঁকড়ে ধরে আছে তুহিনের হাত। এতটাই শক্ত করে আঁকড়ে ধরেছে যে যে কেউ বুঝতে পারবে মেয়েটা কত ভয় পাচ্ছে তুহিনকে হারিয়ে ফেলার। বারবার বিড়বিড় করে শুধাচ্ছে, তুমি ভালো আছো তো? তুমি সত্যি সত্যি এসেছো তো? তুমি থাকবে তো? তুহিন বিনা ক্লান্তিতে প্রতিবার উত্তর দিচ্ছে। আশ্বস্ত করছে যে সে থাকবে। বাহার ভাই বোনের এই দৃশ্য দেখে ব্যথিত নয়নে তাকিয়ে আছেন নির্নিমেষ। চোখগুলো লালচে হয়ে আছে। লোকটা বোধ হয় ভেতর ভেতর ডুকরে উঠছেন কান্নায়। চিত্রা বুঝল বাহার ভাইয়ের এই অনুভূতির কথা। তাই তো বাহার ভাইকে টেনে নিয়ে এলো রুমটার বাহিরে। আকাশে তখন রূপোর থালার মতন চাঁদ উঠেছে। সুন্দর হাসছে চাঁদটি। জোছনায় ভরে গিয়েছে পৃথিবীর বুকটি। মুগ্ধতায় হাসছে ফুলের আঙিনা। রুম থেকে বেরিয়ে বড় বারান্দাটায় দাঁড়ালো ওরা দুজন। বাহার ভাই তো চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলেন কতক্ষণ। কোনো কথা বললেন না। নীরবতাতেই যেন তার সকল অভিযোগ ভেসে গেল। মানুষটার খুব একা লাগছে কি? চিত্রার বেশ মায়া হলো। একলা লাগার সময়গুলোতে আমরা যে একটি ভরসার হাত, একটি বিশ্বাসের কাঁধ চাই, সে কথা চিত্রার অজানা নয়। তাই তো সে মানুষটার ভরসার হাত হয়ে এগিয়ে গেল।
বাহার ভাইয়ের পুরুষালী হাতটি নিজের ছোট দুটি হাতের মুঠোয় চেপে ধরল। খুব নীরবেই এই আশ্রয়স্থলটি হল। চিত্রার হাতের মুঠোয় নিজের হাতটিকে অনুভব করতেই বাহার ভাই চোখ মেলে তাকালেন। গভীর তার চোখ জোড়া, ক্লান্তি নাকি বিষণ্ণতায় যেন নিভে আসতে চাচ্ছে। তিনি চিত্রার দিকে গাঢ়ভাবে তাকিয়ে রইলেন কিছুটা ক্ষণ। এরপর আচমকাই বললেন, কত রাত ঘুম হয় না আমার জানো? খুব ঘুমুতে ইচ্ছে করছে নির্ভাবনায়। একটু তোমার কোলে মাথা রেখে শান্তিতে ঘুমুতে চাই রংনা। আমার অনেক দিনের ক্লান্তি জমে আছে শরীরে। চিত্রা হাতের মুঠো শক্ত করল। নীরবে সম্মতি দিয়ে বলল, ঘুমাবেন? আমি আছি তো। বাড়ি থেকে আজকাল কল এলে চাঁদনির দমবন্ধ লাগে। বুকের ভেতর হঠাৎ করে কি যেন একটা হয়। সে বুঝতে পারে না নিজেকে। কি করা উচিত আর কি করবে না সেই ভেবে ভেবে হয়রান হয়ে যায়। তার এই মন যে কেবল মুক্তি খুঁজে। এই পৃথিবীতে সকলের কি বাঁধন মানায়? সকলে কি আটকে থাকতে পারে? ফোনটি যখন তৃতীয়বারের মতন বেজে উঠল চাঁদনি তখন রিসিভ করল। বুক ভরে টেনে নিল নিঃশ্বাস। ভিডিও কল। ক্যামেরার ওপাশে রঙিন আলো। মায়ের শরীরে জড়ানো সুন্দর শাড়ি। সাউন্ড সিস্টেমে হয়তো গান বাজছে। সেই গান অবধি ভেসে আসছে। আনন্দমুখর মুখ রোজা সৌদাগরের। চনমনে কণ্ঠে বললেন, কিরে চাঁদ, রুম এমন অন্ধকার কেন? আর তুই রওনা হবি কখন? ফ্লাইট কটায়? চাঁদনি এই অন্ধকারে হাপুস নয়নে তাকিয়ে রইল মায়ের দিকে। কণ্ঠে জোর নেই তেমন। অবসন্নভাবে বলল, কাল সকালে। রোজা সৌদাগর যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। মেয়েটা তার বুকে ফিরে আসবে। অবশেষে কত কথা কাটাকাটি, তর্ক বিতর্ক, রাগ অভিমানের পর অবশেষে মেয়েটাকে ফেরানো যাচ্ছে। নয়তো মেয়েটা যেমন করে বেঁকে বসেছিল, আর যদি না ফিরত, তখন কি হতো? রোজা সৌদাগরের ঠোঁটে কোণে ঝলমলে হাসি। তিনি আনন্দিত চিত্তে বললেন, অবশেষে তুই আসছিস। কত চিন্তা দিলি মাকে। অবশেষে মায়ের বুকে ফিরে আসছিস। চাঁদনি মায়ের ঝলমলে হাসি দেখে নীরবে তাকিয়ে রইল। বুকটার ভেতর তার তখন দেদারসে চলছে যুদ্ধ। নিজেরই দেশের আবহাওয়া, বাতাস কিংবা মাটির প্রতি তার টান অনুভব হয় না আজকাল। বিতৃষ্ণা জন্মে গেছে। কেবল উড়ে ছুটে বেড়াতে ইচ্ছে হয়। মনে হয় যেন গন্তব্যহীনভাবে ছুটে বেড়ালে জীবনে একমাত্র সে ভালো থাকবে। কিন্তু বাবা মা বুঝলে তো উনারা ভাবেন সন্তান বোধ হয় একটা সংসার পেলেই খুশি থাকবে। কিন্তু আদৌ সংসার করার মতন ধৈর্য ইচ্ছে সন্তানের মনে বেঁচে আছে কি না তা একটিবার বুঝার চেষ্টা করেন না। চাঁদনির এই গম্ভীর ধ্যানের মাঝেই কখনো ভিডিও কলে মুখ বদল হয়ে মায়ের জায়গায় বাবা এসে দাঁড়িয়েছেন সে টের পেল না। আনমনে তাই বলে উঠল, আম্মু তোমার বুকে তো ফিরে আসছি, অথচ আমার বুকে কেমন ভাঙন তা বুঝলে না। এতদিন তাও আব্বু বুঝতো আমি কতটা ভালো নেই, আজকাল সেই বোঝাবুঝির অধ্যায়ও আব্বু ছেড়ে দিয়েছে। এই দুনিয়ায় আমাকে একটু কেউ বোঝার রইল না। কথা শেষ করেই হতাশ শ্বাস ফেলে চাঁদনি ফোনের স্ক্রিনে তাকাতেই বাবার মুখমণ্ডল ভেসে উঠল। থমকে গেল সে। দ্রুত কথা কাটিয়ে নেওয়ার পায়তারা করল। বলল, আব্বু ভালো আছো তো? হলুদ পাঞ্জাবিতে তোমায় আজই ইয়াং লাগে। যুবক বয়সী লাগছে আব্বু। আফজাল সৌদাগর মেয়ের কথা ঘুরানোর আপ্রাণ চেষ্টাকে সফল করলেন। জবাব তিনিও হেসে বললেন, তাই বুঝি? যুবক লাগছে? একদম। বয়স 25 লাগছে। তোমার মায়ের পাশে মানাচ্ছে না দেখছি। তোমার মা কেমন মুটিয়ে গিয়েছে দেখছো? একটা নতুন মা আনতে চাচ্ছি তোমার জন্য। স্বামীর ঠাট্টায় খেপে গেলেন রোজা সৌদাগর। চেঁচামেচি করে উঠলেন, আমি মুটিয়ে গিয়েছি? আমি? নতুন করে বিয়ে করার শখ জেগেছে না? হয়েছেই তো, দেখো তো একটা সতীন পছন্দ করো, বিয়েটা করেই নিই। স্বামীর ঠাট্টায় তেলে বেগুনে জ্বলে উঠলেন রোজা সৌদাগর। তা দেখে হো হো করে উচ্চ শব্দে হেসে উঠলেন আফজাল সৌদাগর। সেই হাসিতে তাল মেলালো চাঁদনিও। কিন্তু চোখ থেকে তার অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। এমন সুখী সুন্দর পরিবারটি ছেড়ে বছরের পর বছর কতটা দূরে কাটিয়ে দিতে হয়েছে জীবনটা। যার জন্য তার এই নির্বাসন, তাকে আদৌ ক্ষমা করা যায়? আবারও সুযোগ দেওয়া যায়? পারবে 2.5 বছর ছেলেটা ফিরিয়ে দিতে? যেই সম্মানহানি হয়েছে তা ফিরিয়ে দিতে? চাঁদনি ফোন কাটার পূর্ব মুহূর্তে আফজাল সৌদাগর বাদ সাধলেন। হাসি মুখেই বললেন, মা তোমার সাথে আমার কথা আছে। দাঁড়াও। চাঁদনি অপেক্ষা করল। আফজাল সৌদাগর খাটে গিয়ে বসলেন। স্ত্রীকে ইশারা দিলেন খাটে বসার। ঘরের দরজা আটকে দিলে আটসাট করে। প্রশ্ন করলেন, কাল সকালে ফিরছো তো মা? এই সামান্য প্রশ্নটির জন্য যে বাবা এতটা আয়োজন করেননি তা চাঁদনি বুঝতে পারল ঠিক। তবুও কোনো কৌতূহল প্রকাশ না করে কেবল জবাবে বলল, হ্যাঁ।
তোমার পাহাড় দেখার ইচ্ছে তবে মাটিচাপা দিলে? চাঁদনি এই প্রশ্নের জবাবটা তৎক্ষণাৎ দিতে পারল না। কিছুটা সময় রয়েছ, এরপর বলল, হ্যাঁ। আব্বুর প্রতি তোমার অভিযোগ নেই তো? না, নেই। জীবনের সব ইচ্ছে তো তুমি পূরণ করেছ আব্বু। এই একটা ইচ্ছের জন্য অভিযোগ করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। আম্মু কখনো আমার মন বুঝেনি। আম্মুর কাছে সবসময় লোক সমাজ বড় ছিল। আম্মু সবসময় ভেবেছেন কিভাবে সমাজে সম্মান নিয়ে থাকা যায়। এতে মেয়ের কিছু ইচ্ছে জলাঞ্জলি গেলে যাক। কিন্তু তুমি তা ভাবনি আব্বু। তুমি সবার আগে ভেবেছ আমি কি চাই, ভেবেছ আমার কি দরকার। তাহলে তোমার উপর কিসের অভিযোগ রাখবো আমি? মেয়ের কণ্ঠ কাঁপছে, তা বুঝতে পারছেন মা বাবা দুজনই। রোজা সৌদাগর কাঁদছেন নিঃশব্দে। আফজাল সৌদাগরের মুখে তখনও কোনো পরিবর্তন নেই। তিনি হাসি মুখটি বজায় রেখেই বললেন, টুইঙ্কেলের বাবার কাছে তোমার সব কাগজপত্র তৈরি। তোমার পাহাড় ছোঁয়ার ইচ্ছেও পূরণ হবে মা। তোমার এক জীবনে কেবল ভালোবাসার মানুষটিকে পাওয়ার ইচ্ছেটা বাদ বাকি সব ইচ্ছে পূরণ করে দিব আমি। তোমার এই জীবনে আমি কোনো আফসোস রাখব না মা। তুমি আমার মুক্ত শালিক। তোমার জন্য খাঁচা নয় মা। তোমার জন্য আব্বু পুরো আকাশটা রেখেছি। তুমি উড়ে বেড়াও, কেবল উড়ো। কথা বলতে বলতে মানুষটার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। এই অনাকাঙ্ক্ষিত প্রস্তাবে চমকে গেল চাঁদনি। কিংকর্তব্যবিমূঢ় হয়ে বলল, আম্মু, আম্মু মানবে তো? পাশ থেকে রোজা সৌদাগর তখন সশব্দে কেঁদে উঠলেন। মেয়ের দিকে তাকিয়ে প্রচণ্ড অভিমানিনী স্বরে বললেন, তোর জীবনে তো তোর আব্বুই বেস্ট, তা আমি জানি। কিন্তু আমার জীবন জুড়ে তুই ছাড়া আর বেস্ট কে হতে পেরেছে বল? তোর সবসময় অভিযোগ ছিল আম্মু তোকে বুঝেনি। অথচ আম্মু যে কত আত্মীয়দের সাথে সুসম্পর্ক ত্যাগ করেছে তা তো দেখলি না। আম্মু যে কত রাত মেয়ের জন্য ঘুমোয়নি সেটাও দেখলি না। মা রে, আমি যে তোর মা। মা সন্তানের মন না বুঝলে বুঝবে কে? আমার সন্তান আমার বুকে আজীবন থাকবে, কাছে না হয় না থাকলো, তবুও আমার সন্তানের বুকে যেন অশান্তি না থাকে। আমিই তো চাইলাম আমার চাঁদ পাহাড় ছুতে যাক। আমার চাঁদের সব ইচ্ছে পূরণ হোক। মেয়েটা না হয় এক জীবনে সুখী হলো। আমরা দুজন দূর থেকেই সেই সুখ দেখব মা। আমরা কেবল অপেক্ষা করব। তুই উড়তে থাক মা। আমি আর তোর বাবা তোকে সুতোয় বাঁধা ঘুড়ি বানাইনি, তোকে পাখি বানিয়েছি। তোর জন্য পিছুটান নয়। যা শোনা মা, তোর স্বপ্ন পূরণ কর। এই অনাকাঙ্ক্ষিত প্রস্তাবে চাঁদনি ডুকরে কেঁদে উঠল। 4 দিনের এই জীবনে হতাশায় কাটবে কিভাবে যদি এমন সুন্দর মা বাবা থাকে? কে বলে ভালোবাসা পাওয়ার পরও মানুষ মরে যায়? এমন ভালোবাসা পেলে আদৌ কেউ মরতে পারে? রাস্তায় ক্রিং ক্রিং শব্দ তুলে পায়ের রিসাটি এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। ল্যাম্পপোস্টের হলদেটে আলো এসে আছড়ে পড়ছে চোখ মুখে। রিকশায় বসে আছে দুজন মানব মানবী। নিশ্চুপ নির্বতাতেও তাদের মাঝে যেন চলছে কত ধরনের কথা। চিত্রার শরীরে নীল শাড়িটি অন্যরকম আভা তৈরি করছে। শ্যামলা গোলগাল গড়নের মুখটি জলজল করছে পথের আলোয়। পাশেই বসা লোকটা সেই জলজল করা রূপটি নিয়ে মোটেও একটি কথা বলেননি, বরং মনের আনন্দে ফুঁকে যাচ্ছেন সিগারেটটি। চিত্রাই প্রথম কথা বলল, বাড়ি ফিরে গোসলটা করে নিবেন। আমি খাবার পাঠাবো। পাঠাতে হবে কেন? বাহার ভাইয়ের তৎক্ষণাৎ অদ্ভুত প্রশ্ন। চিত্রা খানিক ভ্রু কুঞ্চিত করে বলল, রাতে না খেয়ে ঘুমাবেন? উপোস করবেন? উপোস আমার পেট সয়ে গেছে। করতে কোনো আপত্তি নেই শরীরের। আপনার শরীরের আপত্তি না থাকলেও আমার আছে। কথাটি বলতে বলতে নাকের পাটা ফুলিয়ে আর চোখে তাকালো মেয়েটা। বাহার ভাই সেদিকে দৃষ্টি দিয়ে হুহা করে হেসে উঠলেন। পুরুষালী স্বরে বললেন, কি ভেবেছ? তোমার চোখ রাঙানোকে আমি ভয় পাই? পান না? না। তবে কি ভয় পান? প্রশ্ন ছুড়েই উত্তরের আশায় তাকিয়ে রইল চিত্রা। বাহার ভাইয়ের ঠোঁটের হাসির প্রশস্ততা কিছুটা কমল। তিনি সরাসরি তাকালেন চিত্রার দিকে। দৃষ্টিতে রাখলেন দৃষ্টি। সিগারেটটায় আরেকটি ফু দিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে বললেন, তোমার নির্বতাকে ভয় পাই মেয়ে। তোমার অভালোবাসাকে আমার বড্ড ভয় হয়। মনে হয় যেন একটি নির্মম যন্ত্রণার দানব এসে আমার বুকের জমিন ছিঁড়ে নিচ্ছে। তুমি কি জানো রঙ্গনা, প্রেমিকের মৃত্যু হয় প্রেমিকার ঘোষিত বিচ্ছেদে মুখ ফিরিয়ে নেওয়ায়। আর যাই করো মৃত্যু দিও না। লোকটার অকৃত্রিম আকুতি। তখনও চোখ দুটো ঘুরছে চিত্রার মুখমণ্ডলে। চিত্রার সেই আকুতি ভরা কথায় মায়া জন্মালো। সাথে জন্মালো অনুযোগ। বলল, আমি চিরজীবন তো আপনার বেঁচে থাকার কারণ হতেই চেয়েছিলাম। অথচ আপনি একদিন আমার সমস্ত বেঁচে থাকা কেড়ে নিয়ে পালিয়েছিলেন। এবার বাহার ভাই চোখ নামিয়ে নেন আলগোছে। দৃষ্টি ফেলেন পিচ ঢালা রাস্তায়। আবারও নীরব হয়ে আসে চারপাশটা।
চিত্রা তখনও মানুষটার মুখ পানে তাকিয়ে থাকে। একটি জবাব, একটি কেবল সঠিক বাক্যের আশায়। সে জানে বাহার ভাই একেবারেই অসহায় না হলে তাকে এমন ব্যথা দিত না। কিন্তু তবুও একটিবার মানুষটার মুখ থেকে শুনতে চায়, জানতে চায় সঠিক কারণ। কিন্তু বরাবরের মতন মানুষটা চুপ করেই আছেন, যেন এই মুহূর্তে বলা চিত্রার কথাটি তার কর্ণগোচরই হয়নি। চিত্রার ভঙ্গুর স্বর আবারও জিজ্ঞেস করে, উত্তর দিচ্ছেন না কেন? উন্মনা বাহার ভাই জবাবে কেবল তপ্ত শ্বাসটুকুই আলগোছে ফেলেন। উদাসীন বৈরী বাতাসে মিশে যায় যেন তার লাল রঙের অদেখা ক্ষতগুলো। ছন্দহীন স্বরে বলেন, যেই উত্তর দিতে গিয়ে প্রেমিকের কণ্ঠ কেঁপে উঠে, যেই প্রশ্ন শুনে প্রেমিকের চোখ নামিয়ে ফেলতে হয়, এমন প্রশ্নরা কেন আমার রঙ্গনার মস্তিষ্ক ছাড়ে না? কেন রঙ্গনা বারে বারে পাষাণ হয়ে এতখানি আঘাত করে, যতখানি আঘাত রুহু অবধি পৌঁছায়? বাহার ভাইয়ের কণ্ঠটা বড় অসহায় শোনালো। চিত্রা থমকে গেল এহেন কথায়। আর কোনো অভিযোগ মেলে ধরার সাহস পেল না। মেয়েটা যে বড়ই ভালোবাসতে জানে। প্রেমিকের ভঙ্গুর স্বর কিংবা অসহায়ত্ব সে কিভাবে মেনে নিবে? এই অযাচিত নিস্তব্ধতায় চিত্রা আলগোছে বাহার ভাইয়ের হাতের মুঠোয় নিজের ছোট্ট হাতটি দিয়ে শক্ত করে ধরল মুঠো। বাহার ভাইয়ের অসহায়ত্বে খুব করে, যেন সে বলল চিরজীবন সে মানুষটার পাশে আছে। যতই মানুষটার করা কাজে সে ভেঙে পড়ুক, ব্যথা মিলুক কিংবা যন্ত্রণায় মৃত্যু কামনা করুক নিজের, তবুও সে মানুষটার পাশে থাকবে, যেমন করে পাশে থাকে ছায়া। অবনী বেগম নিজেদের বিছানার চাদরটা গুছিয়ে নিচ্ছেন। টান টান করে। রাতে মানুষটা টান টান বিছানার চাদর না হলে ঘুমুতে পারেন না। রেগে যান যে স্বামীর কোনটায় সুবিধা কোনটায় অসুবিধা তা ভীষণ যত্নের সহিত অবনী বেগমের মুখস্থ। কেবল মুখস্থ বললে ভুল হবে, বলা যায় অভ্যাস। আমজাদ সৌদাগরের জীবনে যতটুকুই পারফেকশন আছে সবটাই অবনী বেগমের হাতের। স্বামীর সবটুকু একদম সঠিক সুন্দর রাখতেই তিনি পছন্দ বোধ করেন। আমজাদ সৌদাগর তখন হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলেন। প্রবেশ করেই ব্যস্ত কণ্ঠে শুধালেন, ওহি কোথায়? ডেকে দাও তো। স্বামীর ব্যতিব্যস্ত কণ্ঠে কিছুটা কৌতূহলী হয়েই অবনী বেগম জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কোনো সমস্যা? যা বলছি তা করো তো। বেশ বিরক্তি নিয়েই যেন বললেন লোকটা। অবনী বেগম আর কথা বাড়ালেন না। এই নিমতেতো আচরণের সাথে তার নতুন পরিচয় নয়, বহু বহু যুগ যাবৎ পরিচয়। মিনিট খানেকের ভেতরই ওহি প্রবেশ করল রুমে। উৎকণ্ঠা নিয়ে বলল, ডাকছিলেন আব্বু? ভদ্রলোক নিজের হাতের মুঠোয় থাকা ফোনটি এগিয়ে দিলেন। প্রায় ফিসফিসিয়ে বললেন, নাও ধরো। তোমার মা কল করেছেন। তাকে তো বিয়েতে আসতে বলনি, আপাতত দোয়া চেয়ে নাও। ওহি আশ্চর্য হলো বাবার কথায়। ঘাড় ঘুরিয়ে দরজায় ঠেস দিয়ে দাঁড়ানো অবনী বেগমের দিকেও তাকালো। মেয়েকে তাকাতে দেখে অবনী বেগম দরজা থেকে সরে বাহিরে চলে গেলেন। থাকবেই বা কেন? তার কি এখানটায় থাকার আদৌ কোনো অধিকার অবশিষ্ট আছে, যেখানে সে কেবল চিরজীবন বাহিরের মানুষটি হয়েই ছিল? ওহি ফোনটি ধরল এবং তার বাবাকে বিস্মিত করে দিয়ে কলটি বিচ্ছিন্ন করল। কিংকর্তব্যবিমূঢ় আমজাদ সৌদাগর হতভম্ব কণ্ঠে বললেন, কাটলে কেন? এ কি অভদ্রতা! অহির চোখ মুখ শক্ত হয়ে আসে। সে কঠিন থেকে কঠিনতম স্বরে বলল, কাউকে দুঃখ দেওয়ার চেয়ে অভদ্রতাই কি ভালো না? দুঃখ কাকে দুঃখ দিলাম? আমজাদ সৌদাগর যেন বুঝতে পারলেন না মেয়ে কি বলছে। ওহি তপ্ত শ্বাস ফেলল। তার বাবা নামক মানুষটা কি দিন দিন বোকা হয়ে যাচ্ছেন? না হলে অনায়াসে এমন মানুষকে কিভাবে দুঃখ দিতে পারেন? আর দুঃখ দিয়ে নির্দ্বিধায় ভুলেও যাচ্ছেন। আব্বু, আপনি ওই ভদ্রমহিলার সাথে কেন যোগাযোগ রেখেছেন? আপনার মান অপমান বোধ কি নেই? একটা মানুষ যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে, আপনাকে বুঝিয়েছে আপনি তার যোগ্য নন, তারপরেও কোন কারণে আপনি তার সাথে যোগাযোগ করেন? আত্মসম্মান বলতেও তো একটা বস্তু আছে। আমজাদ সৌদাগর ক্ষেপে উঠলেন, খবরদার, আমাদের ব্যাপারে এমন কথা তুমি উচ্চারণ করবে না। আমরা তোমার বাবা মা। বাবা মা শব্দগুলোর মর্মার্থ অনেক। না ওই মহিলা মা হতে পেরেছেন, না আপনি বাবা হতে পেরেছেন। সব সময় কেবল আপনারা নিজেদের নিয়ে থাকলেন। ওই মহিলা নতুন সংসার করলেন আর আপনি সারা জীবন তার আশায় বসেই রইলেন। কবে আপনি আম্মুর ভালোবাসা বুঝবেন? অবনী নামক নারীটির এত মায়া কবে আপনাকে ছুবে? আপনি ঝাল খাবার খান বলে মানুষটা দুবেলা রান্না করেন। আপনি গোসল করতে যাওয়ার আগে সে সবটা গুছিয়ে দেয়। রাত করে বাড়ি ফিরলে মানুষটা সজাগ থাকে। আপনার যেন কোনো কিছুতে সমস্যা না হয় তার দিকে সবসময় নজর তার। অথচ তার জীবনের বড় সমস্যাটি যেন আপনি হয়ে আছেন। এ কেমন আচরণ আপনার? এ কেমন অবুঝ আপনি? সময় এখনো আছে আব্বু। পরে কপাল চাপড়ালেও আরেকটু অবনী আপনি পাবেন না।
কথা শেষ করেই ওহি চলে গেল। আমজাদ সৌদাগর দাঁড়িয়ে রইলেন চোখ দুটো বন্ধ করে। মেয়েটার হলুদের অনুষ্ঠান এখন শুরু হবে। কাল বাদে পরশু মেয়েটা চলে যাবে পরের ঘরে। অথচ আজও মেয়েটা তাকে ক্ষমা করতে পারেনি। পারবেই বা কিভাবে? ক্ষমার কাজ সে কি করতে পেরেছে? পারেনি। রাত তখন 2টো। চিত্রাদের ছাদে সাউন্ড সিস্টেমে বাজছে মিউজিক। আত্মীয় স্বজনদের হই হুল্লোড়ে মুখরিত ছাদটি। কেউ নাচছে তো কেউ গাইছে। চিত্রা এক সুযোগে নিচে নেমে এলো। প্লেট ভর্তি পোলাও রোস্ট নিয়ে নিল। এরপর আরেকটি প্লেট দিয়ে ঢাকা দিয়ে বের হলো বাহার ভাইদের বাড়ির উদ্দেশ্যে। আকাশে জ্বলজ্বলে চাঁদ। চিত্রা রাস্তায় দাঁড়িয়েই দেখল বাহার ভাইদের ছাদে একটি অবয়ব। মানুষটা তাহলে অপেক্ষা করছে ওর জন্য। বড্ড দেরি হয়ে গেল। ভাবতে ভাবতেই বাড়িতে ঢুকল চিত্রা। ধীর পায়ে উঠল ছাদে। সাদা টি শার্ট পরনে লোকটার। চুল গড়িয়ে পড়ছে জল। কোকড়া চুলগুলো কেমন চকচক করছে, খায় না বলে মুখ চোখ কেমন শুকিয়ে গিয়েছে। চিত্রা বাহার ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালো। বরাবরের মতন চঞ্চল কণ্ঠে বলল, নিন খাবারটা খান। কত রাত হলো? বাহার ভাই হাতের সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষলেন। এরপর গিয়ে বসলেন মোটা রেলিংয়ের উপর। হাতের গিটারটা টুংথাং শব্দ করতে করতে বললেন, তুমি খেয়েছ? চিত্রাও সেখানটায় গিয়ে দাঁড়ালো। ধীর কণ্ঠে জবাব দিল, গিয়ে খাবো। এখানেই খাও। বসো। তুমি খাও, আমি মন ভরে দেখি। আমার মনের খিদে মিটুক। চিত্রা ভারী অবাক হলো। কি বলছেন? আহা মেয়ে, যা বলছি তা করো। আপনি খান তো। রাত হয়েছে অনেক। বাহার ভাই বাধ্য ছেলের মতন গিটার রেখে থালাটা নিলেন। বা হাতে চিত্রাকে টেনে বসালেন কাছটায়। প্রথম লোকমাটা নিয়ে এগিয়ে ধরলেন চিত্রার মুখের সামনে। বিবশ কণ্ঠে বললেন, বহুদিন আগে একবার আমার হাতে খেতে চেয়েছিলে, মনে আছে? আমাদের বাড়িতেই। আমি দিইনি বলে অভিমান করেছিলে। আজ তোমার সকল অভিমানদের নির্বাসনে পাঠিয়ে এই এক লোকমা প্রেম নিবেদন করলাম তোমায়। গ্রহণ করবে কি? চিত্রা হতো বিহবল হয়ে গেল। চোখে তার জমলো জল। বাহার ভাই এক হাতে ভাতের প্লেটটা ধরে আরেক হাতে চিত্রার হাতটা টেনে নিলেন। কবজির কাছের ডেবে যাওয়া কাটা দাগটায় ঠোঁট ছোঁয়ালেন। খুব নরম গলায় বললেন, এরপর আমি কোনো দুঃখ দিলে ব্লেড দিয়ে আমার বুকটা এফোরোফোর করে দিও। তবুও নিজেকে আঘাত করো না রঙ্গনা। আমি যে ভেঙে যাই, গুড়িয়ে যাই তোমার দুঃখ দেখলে। এমন পরোক্ষভাবে আমায় মেরো না। আমায় কেটো না। আমায় ভেঙো না। তুমি আমায় ভাঙলে আমি কারে এই যন্ত্রণা দেখাবো? বলো। চিত্রা এসেছে শাহবাগের মোড়ে ফুল নিতে। বিয়ের গেইটের ফুলগুলো তেমন তরতাজা নেই। আজকেই প্রায় নেতিয়ে এসেছে। আগামীকাল বিয়ে। ততক্ষণে এই ফুল আর পরিস্ফুটিত থাকবে না। তাই সে আর ওহি এসেছে ফুল দেখতে। সাথে সৌদাগর ভিলার গাড়ি ও ড্রাইভারও আছেন। চিত্রাদের কাজ কেবল ফুল পছন্দ করা। ফুল কেনা প্রায় শেষ। এর মাঝেই হুট করে এসে একটি বাচ্চা হাত জড়িয়ে ধরল অহিকে। ওহি কিঞ্চিত ভড়কে গেল। এই মানুষের গমগমে স্থানে তাকে কেউ জড়িয়ে ধরছে, সেটা যে অপ্রত্যাশিত ছিল। ওহি বাচ্চা হাতগুলোর দিকে তাকিয়েই আঁচ করে ফেলেছে হাত দুটো কার। পেছনে ফিরতেই দেখে হুমু তাকে জড়িয়ে ধরে ফোকলা দাঁতে হাসছে। চিত্রাও হুমুকে দেখে উৎফুল্ল হয়ে উঠল। বাচ্চাটার গাল ধরে টেনে দিল। উৎসাহিত কণ্ঠে বলল, আরে আমাদের রাজকন্যা যে এখানে কেন শুনি? কার সাথে এসেছ? হুমুর ফোকলা দাঁতের হাসি বিস্তৃত হল। আঙ্গুল উঁচিয়ে দেখালো সোজা। বরাবর দাঁড়িয়ে হাসছে সুপুরুষ নৌসাদ। সুন্দর মুখটা একটু হলদেটে লাগছে। গতকালকের হলুদের আভাস এখনো তার দেহ জুড়ে বিচরণ করছে। ওহি চশমা ঠেলে চোখ ঘুরিয়ে নিল। বিয়ের জল গায়ে পড়তেই কি লোকটা এত বেশি সুন্দর হয়ে গেছে কিনা কে জানে। আগের চেয়েও যেন লাবণ্য বেড়েছে চেহারার। চিত্রা গলা খাকারি দিয়ে উঠল। আগ বাড়িয়ে নৌসাদকে জিজ্ঞেস করল, কি ব্যাপার দুলাভাই এখানে যে? ছোট আপা আসতে বলেছে নাকি? নৌসাদের উত্তরের আগেই ওহি চোখ গোল গোল করে তাকালো। নিজেকে সম্পূর্ণরূপে নির্দোষ প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করে বলল, না তো আমি ডাকবো কেন? নিজের মানুষকে দেখতে চাইতেন পারো আপা। অস্বীকার করার কি আছে? চোখ টিপে হাসল চিত্রা। অহির অবস্থা তখন নাজুক। মেয়েটা লজ্জা লজ্জা মুখটি নামিয়ে ফেলল। গালে লালচে আভা ফুটে উঠল ঈষৎ লজ্জার বহিঃপ্রকাশ হিসেবে। নৌসাদ সবসময় প্রেমিকার ছায়া হতে পছন্দ করে। প্রেমিকার সমস্ত লজ্জা ঢেকে দিতে চায় নিজের সবটুকু দিয়ে। আজও বা বাদ যাবে কেন? তাই তো পরবর্তী কথাটি সে বলল। জবাব দিল, চিত্রা আপু, তোমার আপু তো জানায়নি আমাকে সে যে এখানে আসবে। আমি হুমুকে একটু ঘুরাতে নিয়ে এসেছিলাম। বাচ্চাটা বায়না করছিল।
তোমার আপা আমাকে দূরে সরিয়েই তো কুল পায় না, কাছে আর কি ডাকবে। ওহি ভেঙচি কাটল। চিত্রার বড় আনন্দ হলো দুজনের এমন প্রেম দেখে। সে দুজনকে আলাদা সময় দেওয়ার জন্য তড়িঘড়ি করে বলল, আচ্ছা আচ্ছা তোমরা কথা বলো, আমি আসছি, ওখানে সামনে আমার একটা কাজ আছে। কথাটি বলেই খুব দ্রুত হেঁটে সেখান থেকে সরে গেল সে। চিত্রা যেতেই ওহি চোখ বড় বড় করে তাকালো। সন্দিহান কণ্ঠে বলল, আমি শাহবাগ আসছি সেটা আপনাকে বলেছিলাম না? আপনি জেনে বুঝেই এসেছেন তাই না? নওশাদের ফর্সা মুখের চোখের উপরে থাকা ঘন কালো মোটা ভ্রু খানিক কুঞ্চিত করে বলল, হ্যাঁ জেনে বুঝেই এসেছি। নিজের বউকে দেখতে এসেছি, কোনো পাপ করিনি। কথাটি বলল কত গর্বের সাথে, যেন সে এখানে এসে রাজ্য জয়লাভ করে ফেলেছে। পৃথিবীর সমস্ত গৌরবের কাজ করা তার শেষ। এদিকে ওহি লজ্জায় প্রায় জুবুথুবু। হুমু মেয়েটা কি বুঝল কে জানে, হেসে প্রায় কুটি কুটি, মুখে হাত চেপে হাসছে রীতিমতো। ওহি দাঁত কিরমির করল, হুঁশিয়ারি স্বরে বলল, কি বলছেন হুমু, আছে তো থাকুক হুমু, সত্যি বলতে ভয় কিসের? আমি এখানে চেঁচিয়ে বলতে পারবো যে আপনি আমার বউ। বলবো? বলি। ওহি এই পাগলাটে লোকটাকে নিয়ে কোথায় যাবে? অবশেষে না পেরে সে মানুষটার মুখ চেপে ধরল। রাস্তার একদিকে একদম কোনায় দাঁড়িয়ে আছে চিত্রা। বড় আপাকে ভিডিও কল দেওয়ার জন্য ফোনটা অন করেছে। এত মিষ্টি প্রেমের কথা বড় আপাকে না বললে তার আবার পেটের ভাত হজম হবে না। হোয়াটসঅ্যাপে আপার আইডিটাতে ঢুকে কল দেওয়ার পূর্ব মুহূর্তেই একটি পরিচিত কণ্ঠস্বর চিত্রাকে ডেকে উঠল। চিত্রা, আপি না? ডাক শুনে কিছুটা কৌতূহল নিয়ে চিত্রা পেছনে ফিরতেই দেখল সেই পরিচিত অল্পবয়সী মুখটি। সদা হাসিতে জলজল করা মুখটি, ফুরফুরে চঞ্চলতা যার অঙ্গ জুড়ে কেবল মিসাইলের বেগে ছুটে বেড়ায়। চিত্রাও মেয়েটার হাসির সাথে তাল মেলায়। উৎফুল্ল কণ্ঠে বলে, তমসা না? তমু। আপন মানুষদের জন্য আমি তমু, তমসা তো পর মানুষের জন্য। কথাটি বলতে বলতে মেয়েটি এগিয়ে এলো, একদম চিত্রার সামনে, কাছাকাছি। চিত্রা তমসার গালে আলতো হাত বুলিয়ে দেয়। স্নেহ ভরা কণ্ঠে বলে, কতদিন পর তোমার সাথে দেখা হলো, তোমার ফোন নাম্বারটা নেই যে যোগাযোগ করব। কেমন আছো? কোথায় হারিয়ে গিয়েছো? আজকাল দেখাই করতে আসছো না যে। তমসার হাসি দৃঢ় হয়। সে চিত্রার দিকে অপলক তাকিয়ে থেকে চঞ্চল কণ্ঠে শুধায়, আমায় মিস করেছিলে বুঝি? হ্যাঁ করেছিলাম। এত সুন্দর মেয়েকে মিস না করলে হয়? যাক, আমাকেও তাহলে মিস করার কেউ আছে, তুমি ভীষণ ভালো আপু। চিত্রা তমসার মাথায় হাত বুলিয়ে দেয়। মায়ামো স্বরে বলে, বাড়ি আসো না কেন? কিভাবে আসবো শুনি? পরীক্ষা দিতে দিতেতে হয়রান হয়ে যাচ্ছি। সামনে ফাইনাল এক্সাম, প্রিপারেশনে ভীষণ ব্যস্ত তো। ভালো করে প্রিপারেশন নিও, আর মাঝে মাঝে দেখা দিও। দেখা তো দিতে পারবো না, আর দেখা দিতে গেলে যে আমার বুকটা ব্যথায় কেমন করে। তমসার কথার আগাগোড়া না বুঝে চিত্রা কপাল কুঁচকে ফেলল। প্রশ্ন করল, বুক ব্যথা হয়েছে কি? ওই যে তোমার বাড়ির বরাবর যে স্যারের বাড়ি, তোমায় দেখতে গেলেই তো স্যারের বাড়ির দিকে আমার তাকাতে ইচ্ছে করে। চোখগুলো কেবল এদিক সেদিকে ঘুরে স্যারকে দেখার জন্য। জেনে শুনে এমন পাপ কি করতে পারি বলো? তমসার কথার সারমর্ম কিছুটা বোধ হয় চিত্রা আঁচ করে ফেলল। তবুও ভালো করে বুঝার জন্য বলল, পাপ? কিসের পাপ? এই যে চিত্রা আপুর পুরুষমানুষকে দেখতে চাওয়ার পাপ। বয়স আমার অল্প হতে পারে, কিন্তু আমি বোকা না আপু। ভ্যাবাচেকা খেয়ে গেল চিত্রা। স্তব্ধ হয়ে আমতা আমতা করে বলল, কি বলছো? আমার আজ বড্ড তাড়া আপু, আরেকদিন বলবো দেখা হলে। শুধু বলি, তোমার মতন অমন করে কি স্যারকে কেউ ভালোবাসতে পারবে বলো? কারো সাহসী হবে না। যেখানে তোমার মতন একজন ভীষণ ভালোবাসতে পারা মানুষ আছে, সেখানে বাকি সবার ভালোবাসা ফিকে। সবাই কি আর চিত্রার মতন উদার হতে পারে নাকি? তবে যাই হোক, স্যারকে একটু আগলে রেখো আপু। মানুষটার বোধ হয় তোমার উপর ভীষণ মায়া। আমাকে পড়ানো অবধি ছেড়ে দিল যদি তার। চিত্রার মনে দুঃখ হয় তাই। অর্থ অভাবে থাকবে সে, তবুও প্রেমিকার সুখের অভাব হতে দিবে না। আজ যাই আপু, ভালো থেকো। কথা শেষ করেই বিদায় না নিয়েই মেয়েটা চলে গেল। যেন রাজ্যের তারা আছে ওর, এখনই না গেলে কোন রাজকার্য শিখেও উঠবে। চিত্রা কেবল সেই প্রস্থানের দিকে তাকিয়ে রইল। এই ছোট জীবনে এমন সুখ দুঃখ মেশানো ঘটনাগুলো কি ভীষণ বুক ভার ভার করে দেয়। একদিকে তমসা মেয়েটির জন্য মায়া লাগলেও অন্যদিকে সুখ অনুভব হচ্ছে। এ কেমন অনুভূতির দোলাচল। গায়ের হলুদ অনেক রাত অবধি উদযাপিত হওয়ায় আজ বেশিরভাগ মানুষই ঘুমাচ্ছে। সারাদিন পড়ে পড়ে ঘুমুচ্ছে। তবে বাড়ি কর্ত্রীরা কাজ করছেন।
একটি বিয়ে বাড়িতে কি আর কম কাজ আছে? রোজা সৌদাগরের মুখটি ভীষণ বেজার। মন খারাপ ছোঁয়াচে রোগ। তাই তার শন খারাপ ছুঁয়ে দিয়েছে বাকিদেরও। অবনী বেগম আর মুনিয়া বেগম তো কিছুক্ষণ পরপরই থেকে থেকে জিজ্ঞেস করছেন কি হয়েছে। কিন্তু রোজা সৌদাগরের তেমন উত্তর নেই। বারংবার কথা ঘুরিয়ে ফেলার আপ্রাণ চেষ্টা তার ভেতর। অবশেষে মুনিয়া বেগমি মুখ ফুটে বললেন, চাঁদনিটার কথা মনে পড়ছে তাই না বড় আপা? মায়ের নরম মন সন্তানের কথা শুনতাই টলে উঠল। চোখে অশ্রু দেখা দিল স্বচ্ছ। তিনি তবুও কম্পনরত কণ্ঠটি চেপে চেপে জবাব দিলেন, তা তো একটু পড়বেই। চিন্তা করবেন না বড় আপা। মেয়েটা ভালোই আছে হয়তো। মায়ের প্রাণ শঙ্কায় শুকিয়ে আসে। সত্যিই কি তার মেয়ে ভালো আছে? ভালো থাকলে কেউ যাযাবর হতে চায়? জীবন কাটাতে চায় একাকী? নিঃসঙ্গতা কি ভালো থাকা মানুষ চায়? চায় না। ভেতর ভেতর প্রচণ্ড ভেঙে না পড়লে কি একা বাঁচতে চায়? ঘরে ফিরলে একটা হাসি মুখ দেখতে পাবে না, জ্বর হলে কেউ মাথার কাছটায় বসে থাকবে না, একটু কথা শোনার কেউ থাকবে না। এমন জীবন সুখী মানুষ আদৌ চায়? এমন নরক কেউ স্বেচ্ছায় বেছে নেয়? নেয় না। অথচ তার মেয়েটা তো নিয়েছে। স্বেচ্ছায় একা থাকার মতন বিবাগী জীবন বেছে নিয়েছে। কতটা ভাঙার পর মানুষ আর জোড়া লাগতে চায় না? ততটাই বোধ হয় ভেঙেছে মেয়েটা। মায়ের মনের ভেতর থেকে নীরবেই বেরিয়ে আসে একটি দীর্ঘশ্বাস। বেনামি এই শ্বাসটি উড়ে যায়। সন্তানের শরীরের পাশ দিয়েই হয়তো সে যাবে। তবে সন্তান কি ধরতে পারবে তার আশেপাশের বাতাসটাও মিশে আছে মায়ের আহাজারি? বিয়ের তোড়জোড় সকাল হতেই শুরু হয়ে গিয়েছে। সকলে ব্যস্ত ছোটাছুটিতে। কেউ এটা আনছে তো কেউ সেটা। দুপুরেই বরপক্ষ আসবে। এই ছোটাছুটি, এই ব্যস্ততা, এই হইচই থেমে গেল একটি কলিং বেলের শব্দেই। দরজা খুলতেই বিপরীত পাশের মানুষটিকে দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। এমন করে দোর খুলতেই সুখের আবহাওয়া তৈরি হওয়ার ঘটনা সৌদাগর ভিলাতে নতুনই। দরজার ওপাশে একেবারেই অপ্রত্যাশিতভাবে চাঁদনিকে দাঁড়িয়ে থাকতে দেখে সকলের অঙ্গ প্রত্যঙ্গ যেন মিনিট কয়েকের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। অবনী বেগম তো ড্রয়িং রুম থেকেই চিৎকার শুরু করে এমনভাবে রোজা সৌদাগরকে ডাকতে শুরু করলেন যেন বাড়িতে দিনে দুপুরে ডাকাত পড়েছে। বড় আপা, আপা তাড়াতাড়ি আসেন। দেখেন না কে আসছে। আপাগো তাড়াতাড়ি আসেন। সেই ডাক শুনেই রোজা সৌদাগর নিজের রুম থেকে বেরিয়ে এসেছেন। মাথার চুল ভেজা। হয়তো গোসল সেরে তৈরি হচ্ছিলেন। বাহিরে রান্নাবান্না তদারকি করছিলেন আফজাল সৌদাগর। ছোট ভাইয়ের স্ত্রীর এমন হাঁকডাক শুনে তিনিও হুড়মুড়িয়ে দরজার কাছটা এসে নিজের মেয়েকে দেখে অবাক হতবিহ্বল হয়ে গিয়েছেন প্রায়। এমন সুন্দর শৌখিন স্বপ্নের মতন দৃশ্য বোধ হয় সিনেমাতেই দেখানো হয়। বাস্তব জীবনে এমন আনন্দ অকল্পনীয়। চোখে জলে জমিয়ে দেয়। আবেগের দুর্যোগ বুকের ভেতর ঝড় তুলে দেয়। রোজা সৌদাগর, আমজাদ সৌদাগর সহ সকলেই হুড়মুড়িয়ে এগিয়ে আসে। এতদিন পর সামনাসামনি নিজের জীবনের সবচেয়ে কাছের মানুষটাদেরকে দেখে চাঁদনি নিজের পা দুটো আটকে রাখতে পারল না। ঘুরেই জড়িয়ে ধরল বাবাকে। কতটা দিন পর এই সাক্ষাৎ! এই স্পর্শ, বাবার গায়ের ঘ্রাণ, বাবার জামার পুরনো সেই নেপথানির পরিচিত গন্ধ কতদিন পর এসে লাগলো নাকে। এই স্মৃতিই তো তাকে কুরে কুরে খাচ্ছিল। তার বুকে জমে ছিল ক্ষতের মতন। আজ কতটা শীতল লাগছে। বুকটা ঠান্ডা লাগছে। প্রাণ ফিরে এসেছে অনুভব হচ্ছে। আম্মারে আম্মা, তুই এলি মা আমার। তুই অবশেষে বাবার বুকে এলি রে মা। মা গো, কি যন্ত্রণায় পুড়ছিলাম এতগুলো বছর, অবশেষে এলি মা। বাপের পরাণ ঠান্ডা করলি মা। বাপের পরাণ ঠান্ডা করলি। বাবাটা বাচ্চাদের মতন বুলি আউড়িয়ে কাঁদছেন কেমন করে। চাঁদনিও কি আটকাতে পারে চোখের জল? থামাতে পারে দূরত্ব মিটে যাওয়ার এই আনন্দের অশ্রুকে? বাবাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রইল চুপ করে। রোজা সৌদাগর এসে মেয়ের পিঠের উপর মাথা রাখলেন। মহিলাও কাঁদছেন হাউমাউ করে। চাঁদনি মা আর বাবাকে জাপটে ধরে আছে। পাহাড় সে কিভাবে দেখতে যেত এই স্বর্গগুলোকে না দেখে? মরে গেলে আফসোস থাকতো না? তাই তো শেষ মুহূর্তে ছুটে এলো দুনিয়ার সর্ব উঁচু বাবা নামক হিমালয়ের বুকে, মা নামক বৃক্ষের ছায়ায়। এর চেয়ে বড় পাহাড় আর হয় নাকি? অন্ধকার স্যাঁতস্যাঁতে রুমটিতে ভাবসা একটি গন্ধ। আবছায়া ভাব। মনে হয় দুঃখের অশরীরীরা নৃত্য করছে হাত তুলে। সেই আবছায়ার সাথে হু হু করে মিশে যাচ্ছে দীর্ঘশ্বাসেরা। বনফুল ভাইয়ের কাছে আবদার করে বসল। মাথা হেলিয়ে দুলিয়ে বলল, আমারে বাড়ি নিয়ে চলো ভাইয়া। এখানে যে মন টিকে না। বাহার ভাই বোনের হাত ধরে চুপ করে থাকেন। বোনকে এখান থেকে নেওয়ার জন্য এখানের 2 মাসের টাকা পরিশোধ করতে হবে। মোট 37,000 টাকার প্রয়োজন। অথচ তার কাছে সবে আছে 18,000।
তমসার টিউশনিটা না ছাড়লে হয়তো টাকাগুলো ম্যানেজ করা যেত, কিন্তু সেটাও ছেড়ে দিয়েছে। সরকারি চাকরিতে আবেদনই করা যাচ্ছে কেবল, চাকরি আর হচ্ছে না। জেল ফেরত আসামিকে চাকরি দিতে চায় কেই বা? সে যতই নির্দোষ প্রমাণিত হোক। ও ভাইয়া কবে নিয়ে যাবে আমাকে? আবুজ বাচ্চাটির মতন প্রশ্ন। বাহার ভাই উত্তর দিতে গিয়ে গুটিয়ে যান। কি বলবেন? বোনের কি আর বোঝার মতন বোধ আছে? বুঝবে কি এই অর্থ সংকটের কথা? বাহার ভাইয়ের এই চিন্তায় মগ্ন হওয়ার মুহূর্তে উপস্থিত হল তুহিন। হাসি খুশি তার মুখটি। বনফুলের জন্য একগুচ্ছ গোলাপ ফুলের তোড়া এনেছে। উজ্জ্বল চনমনে কণ্ঠে বলল, এত সুন্দর রুমটি অন্ধকার কেন শুনি? তুহিনকে দেখেই বনফুল আনন্দে আত্মহারা হয়ে গেল। বাহার ভাইও খানিকটা অবাক হয়ে বললেন, তুমি এখানে? তুহিন এগিয়ে এলো, ফুলের তোড়াটি এগিয়ে দিল বনফুলের দিকে। বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ, আজ না বনফুলের ছুটি? তুহিনের কথায় চমকে উঠলেন বাহার ভাই। ভ্যাবাচ্যাকা খেয়ে বললেন, ছুটি? কিসের ছুটি? কে বলেছে? তুহিনের এবার খটকা লাগলে সামান্য ভ্রু কুঞ্চিত করে বলল, কেন? এখান থেকেই তো আমার ফোনে কল গেল। বলল আজ বনফুলের ছুটি। বাহার ভাই অতি আশ্চর্য হলেন। ছুটে গেলেন ম্যানেজমেন্টের কাছে এবং জানলেন তার টাকা পরিশোধ করা হয়েছে। বনফুলকেও এখন বাড়ি নিয়ে যেতে পারবে। ম্যানেজমেন্টের লোক বাহার ভাইয়ের হাতে একটি চিরকুটও ধরিয়ে দিলেন। যে টাকা পরিশোধ করেছেন সে নাকি এই চিরকুটটি দিয়ে দিয়েছে। বাহার ভাই চিরকুট মেলে দেখলেন, ছোট একটি লাইন লাল কালিতে লিখা আছে, এতটুকু ঋণ থাকুক। বাহার ভাই অবাক হয়ে লিখাটার দিকে তাকিয়ে রইলেন। এই লিখাটি তার পরিচিত বড় চেনা চেনা লিখা। কে ন ঋণী করে দিয়ে গেল তাকে? কি এত দায় সেই অপরিচিত মানুষটির? বিয়ে বাড়িতে আনন্দে জড়িয়ে আছে কোনায় কোনায়। চাঁদনির আগমন আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে যেন। চিত্রা কেবল ঘুরে ফিরে চাঁদনি আপার কাছে যাচ্ছে। আপার গাল ধরে কেবল বলছে, আমার বিশ্বাস হয় না তোমায় ধরতে পারছি আবার। চাঁদনি যেহেতু অহির রুমেই অহির সাজগোছো করাচ্ছে নিজের হাতে, সেহেতু চিত্রার কথা অহির কান অব্দিও পৌঁছাচ্ছে। আর অহি ততবারই মুচকি হাসছে, মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলছে, ঠিক, আমারও বিশ্বাস হচ্ছে না। অহি আপার সম্মতি পেতেই চিত্রা যেন আরেকটু উৎসাহী হয়ে ওঠে। এরপর আরেকটু কৌতূহল নিয়ে বলে, তুমি সুন্দরও হয়ে গিয়েছ আপা। অহি এবারেও সম্মতি জানায়। দুই বোনের পাগলামো দেখে চাঁদনি হেসে কুটি কুটি হয়। বাড়িতে খুশি তখন গমগমে। সকলের আঙিনা বেয়েই যেন সদ্য খুশি ধরা দিচ্ছে। কেবল খুশিতে ভাটা পড়েছে একটি ঘরে। সেই ঘরটি অহির বাবা মায়ের। ঘরটির ভেতরে গুমট নীরবতা। বাহিরের হইচই কেমন ঝনঝনিয়ে বাজে কেবল। অহির মা অবনী বেগম স্বামীর পাঞ্জাবি পায়জামা আলমারি থেকে নামিয়ে নামিয়ে রাখছেন। সবশেষে স্বামীকে বললেন, তৈরি হও, ছেলের বাড়ির সকলে এলো বলে। আমজাদ সৌদাগরের মুখ চোখ শুকনো। স্ত্রীর কথাকে তেমন গা না করে বললেন, তুমি যাও রুম থেকে। আমি একা থাকতে চাই। আমি তো তোমার কোলে উঠে বসে থাকিনি, না তোমার আগে পিছে ছুটছি। একাই আছো তুমি। স্ত্রীর বলার ভঙ্গিতে পরিবর্তন দেখে আমজাদ সৌদাগরের কপালে 3 ভাঁজ পড়ল। কিন্তু তিনি আর রুক্ষ জবাব দিলেন না। বললেন, আতরটা বের করে রেখো। নিজে নিয়ে নিতে পারবে না? হাতে কি নেবা হয়েছে? এবারের উত্তরটা যেন বদহজম হয়ে গেল আমজাদ সৌদাগরের জন্য। হতবিহ্বল হয়ে বললেন, এ কেমন কথাবার্তা তোমার? তোমার সাথে যেমন মানায় তেমন। অবনী বেগমের এই কর্কশ আচরণ আমজাদ সৌদাগরের জন্য বড্ড নতুন। তিনি বুঝার চেষ্টা করলেন হলোটা কি। বাহির থেকে তখনই অবনী বেগমের ডাক আসতেই তিনি বেরিয়ে গেলেন। আমজাদ সৌদাগরের এই থতমত মুখটিকে তাকে কিঞ্চিত আনন্দও দিল বটে। বাড়ি ভর্তি হয়ে গিয়েছে আত্মীয় স্বজনে। বাড়ির সামনে বাগনটায় বিয়ের আয়োজন করা হয়েছে। মানুষে রীতিমতো গিজগিজ করছে সেখানটায়। চাঁদনি বসে আছে একটি সাইডে। সেখানেই সৌদাগর বাড়ির বেশ অনেকে উপস্থিত। চিত্রা কোনো একটি কথায় অট্টহাসিতে ব্যস্ত ছিল। আজ মেয়েটা কারণে অকারণে হাসছে। সাথে চাঁদনিও হাসছে। তখনই উপস্থিত একজন ঠেস মেরে বললেন, কতদিন পর চাঁদনি এলো বাড়িতে। তা ওর বিয়ে কবে ধরবেন ভাই সাহেব? বয়স তো কম হলো না ওর? ভদ্রমহিলার প্রশ্নে সকলেই ফিরে তাকালো। মহিলাটি আর কেউই নয়, শাহাদাতের মা। চাঁদনির মুখটা শক্ত হয়ে গেল নিমিষেই। আফজাল সৌদাগর জবাব দেওয়ার আগেই একটি পুরুষালী কণ্ঠ বলে উঠল, বিয়ে করে আপনি কি করতে পেরেছেন জীবনে? সেই তো অন্যের বাড়ির মেয়ের বিয়ে নিয়েই পড়ে আছেন। মহিলা তাকালেন, সাথে তাকালো সকলেই। বাহার ভাইকে দেখে মহিলা রীতিমতো রেগে গেলেন।
ধমকে বললেন, তুমি কি বলছো? আমি তো ওর ভালোর জন্যই বলছি। তাছাড়া বিয়ের কাজ ফরজ কাজ। ভাইজানেরা ওরে অবিবাহিত রেখে মরলে জান্নাতে যেতে পারবেন নাকি? বাহার ভাই এগিয়ে এলেন, হেসে দিলেন ফিক করে। নিজের চুলগুলোতে হাত বুলিয়ে বললেন, এই সমাজের মানুষের কেবল একটাই চিন্তা, অন্যদের কিভাবে জান্নাতে পাঠাবেন। অথচ নিজেরা যে এক পা জাহান্নামে দিয়ে রাখছে তা নিয়ে মাথা ব্যথা নেই। তাই না মৃন্ম? মৃন্ম হতাশ চোখে তাকিয়ে রইল কেবল। এমনি সব ঘেটে ঘ হয়ে আছে। তার উপর তার আম্মু আলাদা মশালা মাখাচ্ছেন যেন। অনুষ্ঠান বাড়িতে এক দুই কথা উঠবে সেটার পরোয়া কেউ করে না। কিন্তু তাই বলে এমন বেফাস কথা? এমন মুখের উপর জবাব? সামাজিকতা বলতেও তো একটি বস্তু আছে। বাহার ভাই নামক লোকটি তা যদি জানতেন আদৌ। ভদ্রমহিলা বাহার ভাইয়ের দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন। ভয়ঙ্কর রাগে তিনি রীতিমতো ভেতর ভেতর কাঁপছেন তা বোঝা যাচ্ছে ঠিক। চাঁদনি আর কথা বাড়াতে না দিয়ে আগ বাড়িয়ে বাহার ভাইকে জিজ্ঞেস করল, বাহার ভাই ভালো আছেন? চাঁদনির সবসময়ের চতুরতা একটু বেশিই। বাহার ভাই হাসলেন সেই চতুরতা দেখে। মাথা নাড়িয়ে উত্তর দিলেন, ভালো আছি তো চাঁদ। তুমি ভালো আছো? কতদিন পর তোমায় দেখলাম। অনেকদিন হলো। অনেক বছর হলো বলো। তা দেশে ফিরে ভালো করেছ। তোমার মিষ্টি মুখটি দেখতে পেলাম সকলে। আপনাদের সকলকেই মিস করেছিলাম। তাই এলাম। তবে সুইজারল্যান্ডে শান্তিতেই ছিলে বলো? অন্তত তোমার বিয়ে হচ্ছে না বলে কেউ চিন্তায় মরছিল না। শেষের বাক্যটিতে শ্লেষাত্মক ভাব সম্পূর্ণই আঁচ করতে পারল সকলে। চিত্রার ইচ্ছে করছে নিজের হাতটা নিজেরই কামড়ে খেতে। এই লোকটা যে কেন সবসময় সব জায়গায় এমন দাম্ভিক স্বরে কথা বলেন কে জানে? একটু শান্তি বজায় রাখতেই পারেন না যেন। মৃন্ময়ের মা এবার রেগে গেলেন। এবং সে রাগটি আর চাপিয়ে রাখতে পারলেন না ভেতরে। তার রাগ অগ্নির ফুলকির ন্যায় বেরিয়ে এলো। তিনি বেশ জোরে সোরে চেঁচামেচি শুরু করলেন। এই ছেলে, এই তুমি কি ভেবেছ নিজেকে? কোনো মহাজ্ঞানী? আসছো ধরেই আমার একটি কথাকেই ঘুরিয়ে প্যাঁচিয়ে খোঁচা মেরে যাচ্ছ। অভদ্র। এতক্ষণ যদিও চাঁদনি, চিত্রা, আফজাল সৌদাগর, মৃন্ম ছাড়া তেমন কেউ এই কথোপকথন শুনছিল না, কিন্তু মহিলার হাক ডাকে এখন প্রায় কাছে পিঠের অনেকেই তাকালো। শাহাদাত তাদের থেকে কিছুটা দূরেই ছিল নিজের স্ত্রীর সাথে। কিন্তু তার মায়ের উচ্চস্বর পেতেই ছুটে এলো। এবং এসেই সে স্তব্ধ হয়ে গেল প্রথমেই চাঁদনিকে দেখে। কারণ সে জানতই না চাঁদনি যে এসেছে। জানার সুযোগ ছিল না, কারণ সে মাত্রই এসেছিল। সকলের ভেতরেই বিচলিত ভঙ্গিমা দেখা দিল, কেবল বাহার ভাই ব্যতীত। লোকটার চোখে মুখে চাপা হাসিটি স্থায়ী। মহিলাটিকে রাগিয়ে যে তিনি ভীষণ আনন্দিত তা তার হাবভাবে স্পষ্টত। হেয়ালি করে তাই সেই রাগে ঘি ঢালতেই জবাব দিলেন, আমি আপনাকে কি বললাম? বলেছি তো চাঁদনিকে। কথা হলো সবার মাঝে যার কথা তার গায়ে বাজে, ব্যাপারটি এমন হলো না? মহিলা রাগে দুঃখে তখন তাকালেন আফজাল সৌদাগরের দিকে। অভিযোগের স্বরে বললেন, আপনি অন্তত কিছু বলেন ভাইজান। ওমা, আপনি নালিশ করছেন আন্টি? এ কেমন বাচ্চামো? বলেই গাল ভরে হাসলেন বাহার ভাই। খবরদার ছেলে, অভদ্রতা করবে না। সত্যি কথা বললেই আজকাল দোষ লেগে যায়। যাহ বাবা। মহিলার এবার রাগে চোখে জল জমল। তিনি আদরের ছোট ছেলের দিকে তাকালেন। মৃন্ম উঠে এলো এবার। মায়ের অশ্রুসিক্ত নজর তার কাছে সহ্য হয় না যে। বাহার ভাই, আম্মুর সাথে ভদ্রভাবে কথা বলুন। উনি বয়সে বড় আপনার। তোমার মাকে প্রথমে এই কথাটা তোমার স্মরণ করানো উচিত ছিল মৃন্ম। বয়সে বড় মানুষ হয়ে এমন বিবেকহীনভাবে একটি মেয়ের উপর অপ্রয়োজনীয় ছড়ি ঘুরানো তার উচিত ছিল না। মায়ের নামে এমন কটূক্তি সহ্য হলো না মৃন্ময়ের। সে গিয়ে তৎক্ষণাৎ চেপে ধরল বাহার ভাইয়ের শার্টের কলারটি। হুলুস্থুল কাণ্ড বেঁধে গেল মুহূর্তেই। আফজাল সৌদাগর এবার কথা বললেন। গম্ভীর কণ্ঠে বললেন, মৃন্ম, বাহারের জামা ছাড়ো। মৃন্ম তখনও জামাটি ধরেই আছে। এতদিন পর চাঁদনির সাক্ষাৎ, মায়ের সবটা ঘেটে ঘ করে ফেলা বাহার ভাইয়ের সত্যি কথা, মায়ের চোখের জল, এসব তাকে যেন দিকভ্রান্ত করে দিয়েছে। চিত্রা ছুটে এলো। দুজনের ভেতর ঢুকে গেল জোর করে। এবং ঢুকেই মৃন্ময়ের বুকে সজোরে ধাক্কা দিল। বাহার ভাই যে মেয়েটার প্রাণ, তাই তার দিকে আসা একটি শক্ত হাওয়াও মেয়েটি সইতে পারে না। ঢাল হয়ে দাঁড়ায় যেন। মৃন্ময়ের বুকে ধাক্কা দিয়ে চিত্রা বেশ জোরে সোরে বলে উঠল, ছাড়ো ভাইয়া। তুমি কি আক্কেল হারিয়ে ফেলেছ? এত আনন্দের অনুষ্ঠানে কি শুরু করলে? আমি শুরু করেছি? শুরু তো করেছেন বাহার ভাই। বাহার ভাই কি শুরু করেছেন? এই যে তুমিই তো এসে তার জামাটা ধরলে। সেই ধরার বিপরীতে মানুষটা একটা শব্দ বলেছে? একটা কোনো পদক্ষেপ নিয়েছে?
পরিস্থিতি তখন যথেষ্ট বিগড়ে গিয়েছে। অনেকেই আশেপাশে এসে জড়ো হয়ে গিয়েছে। কেউ জানতে চাচ্ছে ঘটনা কি, কেউ বা বিশ্লেষণ করে বুঝাচ্ছে, কেউ বা নির্ধারণ করছে সবচেয়ে বেশি দোষটি কার। চাঁদনি নিজের বাবার দিকে তাকালো। আফজাল সৌদাগরের মুখটিতেও চিন্তা তখন বসতভিটে নিয়ে স্থায়ী হয়েছে। তাই নিজেই এগিয়ে গেল। ঘটনা সামলানোর জন্য মৃন্ময়ের মায়ের হাতটি ধরে বলল, আন্টি, বাহার ভাইয়ের কথা মনে নিবেন না। মানুষটা আমাকে স্নেহ করেন তো তাই একটু এভাবে বলে ফেলেছেন। আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ, বিয়ে শাদির কথা তো একটু চিন্তা করবেনই। কিছু মনে করবেন না। একদিন ঠিক বিয়ে করে আপনাদের চিন্তা মিটিয়ে দিব। শেষের কথাটি বেশ শীতল কণ্ঠেই হে করে বলল চাঁদনি। এবং এই একটি কথাই শাহাদাত ও মৃন্ময়ের শরীরে গিয়ে ভালো করে বিঁধল। শাহাদাত বরাবরেরই নীরব চালাক ছেলে। তাই সেও মাকে একটু বুঝালো, হয়েছে তো আম্মু, সামান্য বিষয় এত বড় করার কি আছে, তুমিও না আজ একটু আনন্দ ফুর্তি করবে তা নাকি শুরু করলে। ভদ্রমহিলা এবার নিয়ে এলেন। তাছাড়া এত লোক সমাগমে আর ব্যাপারটা বাড়াবাড়ি পর্যায়ে নিতেও চাইলেন না বলেই মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে সরে গেলেন। যাওয়ার আগে ছোট ছেলেকেও সাথে যেতে বললেন। মৃন্ময়ের ততক্ষণে মাথা কিছুটা ঠান্ডা হয়েছে এবং নিজের হটকারিতায় লজ্জিত অনুভব করল। চোখ উঁচিয়ে যে একটু চাঁদনির দিকে তাকাবে অতটুকু সাহস তার হচ্ছিল না। আফজাল সৌদাগর বাহার ভাইয়ের দিকে এগিয়ে এলেন। বড় চাচা আসতেই চিত্রা একটু সরে গেল। বাহার ভাইকে আগলে বাঁচাতে গিয়ে যে সবার সামনে এতটা রুষ্ট আচরণ করল তা সবাই খেয়াল করেছে কি না তা ভেবে খানিকটা ভীত হল। আর যদি আব্বু দেখে নেয় তাহলে তো কেলেঙ্কারি। সে আবার সাবধানী চোখে চারপাশে তাকিয়ে খোঁজ করল আব্বু আছে কি না। অবশেষে নিজের বাবাকে দেখতে না পেয়ে মনে মনে স্বস্তির শ্বাস নিল। যাক, বিপদ কেটেছে। আফজাল সৌদাগর বাহার ভাইয়ের জমাটা ঠিক করে দিলেন। কাঁধে চাপড় দিয়ে নিজের ভেতরের ভালো লাগাটা প্রকাশ করলেন। তার মেয়ের হয়ে কেউ এমন বুক উঁচিয়ে দাঁড়িয়েছে বলে তিনি যে প্রচণ্ড খুশি হয়েছেন তা তার আচরণেই বোঝা গেল। মৃন্ম শান্ত চোখে সেটা অবলোকন করে নিজেই মনে মনে নিজেকে কয়টা গালি দিল। কি যে দরকার ছিল বোকামি করে বাহার ভাইয়ের কলার টানার। মেয়ের সাথে সাথে এবার মেয়ের বাপের চোখেও শত্রু হয়ে গেল। শাহাদাতের স্ত্রী এগিয়ে এলো চাঁদনির কাছে। চাঁদনির দুহাত ধরে বেশ অপরাধী স্বরে বলল, আপু, কিছু মনে করবেন না। আম্মা একটু এমনই। ভালো আছেন তো আপনি? অনেকদিন পরে দেখলাম। চাঁদনি জোরপূর্বক মুখে কৃত্রিম হাসি ঝুলালো। মেয়েটার গালে হাত রেখে আন্তরিকতার সাথে উত্তর দিল, বেশ আছি। তুমি ভালো আছো তো? চিত্রা হাফ ছেড়ে বাঁচল। এই জায়গাটা স্বাভাবিক হতেই ওহি আপার কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। এখনই তো বরযাত্রী চলে আসবে, ওহি আপা তৈরি হলো কি না সেটা তদারকি করার দায়িত্ব তারই উপর। বাড়ির দরজা পেরিয়ে সিঁড়িতে পা রাখতেই চিত্রাকে পেছনে থেকে ডেকে উঠলেন তার বাবা। ঝামেলাটা কে করেছে? চিত্রার মাত্রই খুশি হওয়া মনটা চুপসে গেল। আব্বু দেখেনি বলে মনে মনে সে যেই শান্তিটা পেয়েছিল তা হাওয়ায় মিঠাইয়ের মতন নিমিষেই উড়ে গেল। সে নিজেকে ধাতস্থ করল। কথাকে 7-5 ঘুরিয়ে বলল, সব ঝামেলা ঠিক হয়ে গিয়েছে তো? করেছিল কে ঝামেলাটা? চিত্রা মৌন রইল। আব্বু যেহেতু সবটাই দেখেছে তাহলে আর নতুন করে বলে লাভ নেই। এর চেয়ে চুপ থাকাটাকেই সে আদর্শ সিদ্ধান্ত মনে করল। মেয়েকে চুপ থাকতে দেখে কতক্ষণ নুরুল সৌদাগর চুপ করে রইলেন। এরপর ধীর স্বরে বললেন, ওই বখাটে ছেলেটাকে এখানে আসতে বলেছে কে? চিত্রার মোটেও ভালো লাগলো না আব্বুর এমন বিশেষণ। তবুও সে দাঁতে দাঁত চেপে উত্তর দিল, বড় চাচ্চু। তোমার বড় চাচ্চুর আর আক্কেল হলো না? এভাবে বলছেন কেন আব্বু? বাহার ভাই তো কিছু করেননি। তোমার কাছে সে কিছুই করে না। অন্ধ হয়ে গিয়েছ না? কথা শেষ করেই গটগট করে চলে গেলেন মানুষটা। চিত্রা দাঁড়িয়ে রইল চুপ করে। আব্বুটার যে কি সমস্যা বাহার ভাইকে নিয়ে সে আজও বুঝে উঠতে পারল না। বরযাত্রী চলে এসেছে। বিয়ের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। হইচই চারপাশে কোলাহলে পরিপূর্ণ। অহিথম মেরে বসে আছে। কবুল বলার মুহূর্তটি তার জীবনে বড় রোমাঞ্চকর অনুভূতি মনে হল। নৌশাদ অহির দিকে তাকালো। মেয়েটিকে বধূর সাজে আজ অপরূপ লাগছে। এত মিষ্টি মুখটা। অহিকে কবুল বলতে বলা হলেও সে চুপ করে রইল। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকাতে লাগলো চারপাশে। আমজাদ সৌদাগর মেয়েকে সাহস জোগানোর জন্য কিছু বলতে উদ্যত হতেই খেয়াল করলেন মেয়ে তার হাসছে। মুচকি হাসিটি খুব গোপনেই ফুটে উঠেছে মেয়ের ঠোঁটে। তিনি মেয়ের দৃষ্টি খেয়াল করে তাকাতেই দেখলেন দূরে অবনী বেগমের মুখটি দেখা যাচ্ছে, তিনি হাসাছেন। ঘাড় নাড়িয়ে হাতে মেয়েকে ইশারায় বুঝাচ্ছেন যে তিনি আছেন। তার চোখ দুটো টলমল করছে।
হয়তো মেয়ের শৈশব মনে পড়ছে। এমনই বউ সেজে তিনি এসেছিলেন বাড়িটাই। ওহি এমন করেই দূরে দাঁড়িয়ে আড়াল থেকে ড্যাব ড্যাব করে দেখছিল তাকে। কাছে আসেনি একটুও। আজ দৃশ্য বদলেছে। আজ বউ সেজেছে ছোট সেই ওহি। আর দূরে দাঁড়িয়ে আছে তার সেই যুগের সদ্য বধূ হওয়া মানুষটি। অথচ আজ অহির পরম ভরসার স্থান এই মানুষটি। শান্তির স্থান। আমজাদ সৌদাগরের দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তিনি জন্মদাতার জায়গা দখল করলেও সত্যিকার অর্থে বাবা হয়তো কখনো হতে পারেননি। ল্যাম্পপোস্টের আলোয় ঝলমলে দেখাচ্ছে রাস্তা। পিচঢালা রাস্তার সাথে ল্যাম্পপোস্টের হলদেটে আলোর যেই মায়ামো একটি প্রেম আছে তা সাধারণ চর্মচক্ষু কিংবা কর্কশ মস্তিষ্ক কখনোই বুঝতে পারবে না। এটা বুঝতে প্রেমের নজর দরকার। প্রেমিক কিংবা প্রেমিকা হওয়া দরকার। এই যে চিত্রা, ও তো প্রায় রাতেই বারান্দায় দাঁড়িয়ে এই প্রেম দেখে। ওর এগুলো দেখতে ভালো লাগে। কথার সিস্টেম কি তোমার অফ হয়ে গিয়েছে? বাহার ভাইয়ের প্রশ্নে ধ্যানমগ্ন চিত্রার ধ্যান ভাঙল কিছুটা। ঘোরগ্রস্তের মতন বলল, হু, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছ নাকি ঘোড়ার মতন? ভালো কথা বললাম তাও বুঝোনি। লোকটার হেয়ালি কথায় মুখ ভেঙচালো চিত্রা। আপনি দুপুরে কেন এমন ঝামেলা পাকিয়ে ফেললেন? ঝামেলা? আমার এত কিছু মনে থাকে না। কি হয়েছিল দুপুরে? কি হয়েছিল জানেন না? আব্বু রেগেছেন। সে তো রাখবেই। তোমার বাপের আমার প্রতি এই একটা ফিলিংসই কাজ করে। আমার কি মনে হয় জানো? চিত্রা মাথা ঘুরিয়ে তাকালো। রাস্তা তখন শুনশান। দুজন হাঁটছে পাশাপাশি। শুধালো, কি মনে হয়? মনে হয় তোমার বাপ আর আমি আগের জন্মে সতীন ছিলাম। তাই কেউ কাউকে এ জন্মেও দেখতে পারি না। আগের জন্মে চুল ছিঁড়াছিঁড়ি করেছি। এ জন্মেও তাই। কেবল ছেলে বলে বাহ্যিকভাবে চুল ছিঁড়াছিঁড়ি করছে না তোমার বাপ। মনে মনে ঠিকই করছে। এই দেখো আমার মাথার মাঝখানে কেমন টাক পড়ে যাচ্ছে না? তোমার বাপ মনে মনে খামচে খামচে আমার চুল তুলছে। তাই তো টাক পড়েছে। বাহার ভাইয়ের এমন অদ্ভুত কথায় চিত্রা হতো বিহবল হয়ে গেল। অস্ফুট স্বরে বলল, কি? হ্যাঁ, এজন্য প্রতিদিন আমার এত চুল পড়ে যাচ্ছে। কথাটি বলেই হেসে উঠল মানুষটা। চিত্রাও কি আর দমাতে পারে তার হাসি। বাহার ভাইয়ের সাথে তাল মিলিয়ে হেসে দিল সেও। রাস্তার মিহি বাতাস সেই হাসিকে সজীব করে তুলল। বাহার ভাই চোখ ঘুরিয়ে অন্য দিকে তাকালেন। বিড়বিড় করে বললেন, এভাবে হেসো না মেয়ে। একদম বুকে গিয়ে লাগে। বাপ চুল টানছে এদিকে মেয়ে কি না প্রাণী কেড়ে নিচ্ছে, ভারী অন্যায়। ভারী অন্যায়। চিত্রার হাসি আর দেখে কে? সাথে লাজুক লাল আভায় গাল ছেয়ে গেল। মানুষটা এত শান্তির কেন? সুন্দর কেন? চলবে।